আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী। আবারও চলে এলাম নতুন আরো একটি ভিন্নধর্মী সেশন নিয়ে। ইতিমধ্যে আপনারা সকলেই এক্সিস সম্বন্ধে জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি বিভিন্ন একাডেমিক, ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে ক্যারিয়ার রিলেটেড একটি স্পেশাল সেশন নিয়ে আসলাম। ক্যারিয়ার সম্বন্ধে কম বেশি সবারই অনেক বেশি কিউরিসিটি থাকে, এমবিবিএস বলেন বা বিডিএস এ ভর্তি হওয়ার পর থেকে। এমবিবিএস বিডিএস এ ভর্তি হওয়ার পরে প্রফ রিলেটেড স্ট্রেস, প্রফ শেষ হলেই আমাদের তো প্রথম চিন্তা এটাই আসে যে তারপর কি। তার মধ্যে বহুল আলোচিত একটি টপিক হচ্ছে এমআরসিপি। এমআরসিপি সম্বন্ধে জানে না এরকম খুব কমই মানুষ পাওয়া যাবে। এমআরসিপি সম্বন্ধে কম বেশি আমরা সবাই জানি, এক্সাম গুলো সম্বন্ধে বা এক্সাম গুলোর বিভিন্ন পার্ট সম্বন্ধে। আজকে আলোচনা করব এমআরসিপি এর খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট নিয়ে, যেখানে হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপ ইন এমআরসিপি পেসেস। এখানে হচ্ছে আমি সম্পূর্ণ সেশন জুড়েই উপস্থাপিকা হিসেবে থাকবো জান্নাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। এবং আমাদের সাথে আজকে স্পেশাল একজন গেস্ট যুক্ত হয়েছেন। ম্যাম আমাদের এক্সিস এর সাথে অনেক আগে থেকেই যুক্ত আছেন। ম্যামকে নতুন করে পরিচিত করিয়ে দেওয়ার মতো মুখ নন ম্যাম। ম্যাম আমাদের অনেক আগে থেকে এক্সিস এর সাথে আমাদের সাথে খুবই আমাদের প্রিয় একজন মেন্টর, ডক্টর আবেদা তাসনিম রেজা ম্যাম। ম্যাম হচ্ছেন এমডি ইন কার্ডিওলজি অ্যান্ড এমআরসিপি ইউকে এবং কর্মরত আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে কার্ডিওলজি রেজিস্ট্রার হিসাবে। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ম্যামের কাছে চলে যাব। তবে তার আগে আরো বলে রাখি, আপনারা চাইলে কিন্তু যে কেউ যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন সরাসরি কমেন্ট করার মাধ্যমে। আপনাদের হয়ে আমি অবশ্যই ম্যামকে কোশ্চেনটি করব এবং ম্যাম অবশ্যই আলোচনা করবেন কোশ্চেনটি। সো আর কথা না বাড়িয়ে ম্যামের কাছে সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের লাইভ প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। একটা সময় আমি ইসিজির উপর প্রায় 14টা ক্লাস নিয়েছিলাম ইসিজি সিরিজে। সো সো ওটা খুবই একটা ভালো একটা অভিজ্ঞতা ছিল এবং আমার খুব ভালো একটা স্মৃতি। সো অনেকদিন পর আজকে আবার অ্যাক্সিসের সাথে যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এবং আজকে আমি সত্যি কথা সবাইকেই আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। আশা করি এমআরসিপি সম্পর্কে, বিশেষ করে যে ক্লিনিক্যাল পার্ট অফ এমআরসিপি যেটা পেসেস নামেই বেশি পরিচিত, সেইটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা নিয়ে আমি যতটা সম্ভব আপনাদের অ্যান্সার করব। সেই জন্য আজকে আমি এসেছি। সো আজকে যদি সবাই জয়েন করেন, আপনারা যারা যারা আপনাদের যেই যেই কোশ্চেন থাকবে বা কনফিউশন থাকবে, আজকে যদিও পেসেস এর উপর আমি ডিসকাস করব, কিছুটা আইডিয়া দিব, যদিও একটা ক্লাসে কোনোভাবেই সেটা সম্ভব না, তারপরও আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের আইডিয়া দেওয়ার। এর বাদে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অন্য পার্ট সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে কেমন? জি ম্যাম, অসংখ্য সো ধন্যবাদ আমাদের আজকে, সাথে হ্যাঁ যুক্ত হওয়ার জন্য ম্যাম। ম্যাম তাহলে আমরা আজকে আপনার অনুমতি নিয়ে আমরা আজকে টপিকের দিকে চলে যেতে পারি ম্যাম? হ্যাঁ, ডেফিনেটলি। সো আমি তাহলে আমার স্ক্রিন শেয়ারিংটা স্টার্ট করে দেই। জি ম্যাম।
সো আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সো আজকে যেটা টপিকসটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে একটা ব্রিফ ওভারভিউ অফ এমআরসিপি পেসেস। এন্ড আমি ডক্টর আবিদা তাসনিম রেজা, আমি এমআরসিপি কমপ্লিট করি 2017 সালে। সো এমআরসিপি জার্নিটা ছিল যেটা যে প্রথমেই আমরা সবাই জানি কম বেশি, বিকজ এখন মোটামুটি এমআরসিপি একটা খুবই প্রেস্টিজিয়াস ডিগ্রি, এবং দেখা যায় যে আমরা যখন এমবিবিএস লেভেল পার করার আগেই এমআরসিপি নিয়ে আমরা অনেকেই ডিসিশন নিয়ে ফেলি যে এমআরসিপিটা করব বা এমআরসিপির জন্য আমরা অ্যাটেম্প্ট করব। সো এমআরসিপি তাহলে টোটাল দুইটা পার্ট নিয়ে হয়, একটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2। পার্ট 2টা আবার দুইটা ভাগে ভাগ করা, সেটা হচ্ছে রিটেন আর ক্লিনিক্যাল। সো আজকে আমি ক্লিনিক্যাল যেটা হচ্ছে পেসেস নামে পরিচিত সেটা নিয়ে একটা ব্রিফ ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, খুবই শর্ট ওভারভিউ, কেমন? সো একটা ব্যাপার যেটা যে এমআরসিপি ইউকে কেন আমরা এমআরসিপি ডিগ্রিটা করব, এটা এক নাম্বার হচ্ছে যে এই ডিগ্রিটা খুবই প্রেস্টিজিয়াস ডিগ্রি, হোল ওয়ার্ল্ড ওয়াইড এই ডিগ্রি করার জন্য দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে, শুধু আমাদের এশিয়ান কান্ট্রির যে বাংলাদেশ এবং সাউথ এশিয়ান রিজিয়নে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এখান থেকে যেমন সবাই এমআরসিপি দেওয়ার জন্য দেয় এবং দিয়ে পরবর্তীতে ইউকেতে জবের জন্য তারা যায়, আবার তারা নিজেদের দেশেও কিন্তু অনেক ভালোভাবে এই এমআরসিপি ডিগ্রিটা নিয়ে তারা প্র্যাকটিস করছেন। এবং শুধু আমাদের এই এশিয়ান কান্ট্রি না, ইউরোপিয়ান এবং অন্যান্য দেশের যে কান্ট্রি, যেমন হচ্ছে ইউএস থেকেও আমি অনেকজনকে দেখেছি যে এমআরসিপির জন্য প্রিপারেশন নেয়। সো এমআরসিপি ইউকে এই যে পার্ট 1, যেটা পার্ট 1টা হচ্ছে পুরোপুরি রিটেন, এটা হচ্ছে মেইনলি হচ্ছে এমসিকিউ বেসড কোশ্চেন, এবং এমআরসিপি পার্ট 2 রিটেন, এটাও হচ্ছে এমসিকিউ বেসড কোশ্চেন। সো এই দুটো পার্টের পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে পার্ট 2 ক্লিনিক্যাল, যেটা আমাদেরকে সরাসরি পেশেন্টের মাধ্যমে, পেশেন্টের সামনে আমাদেরকে উইথ এক্সামিনারের সামনে সেই পরীক্ষাটা দিতে হয়। এবং সেই পরীক্ষাটা যেটা হয় যে মেইনলি হচ্ছে তাদের একটা ডক্টর যখন এমআরসিপি করবে তার ক্লিনিক্যাল স্কিলটা কেমন, তার নলেজ কেমন, এবং পেশেন্টের প্রতি সে কেমন অ্যাটিটিউড করে, এবং পেশেন্টের প্রতি সে কেমন ভাবে কমিউনিকেট করে, এই সবগুলো এফিসিয়েন্সি দেখার জন্যই এই ক্লিনিক্যাল পার্টটা হয়ে থাকে। সো একটা ব্যাপার যেটা যে হোল এই তিনটা পার্টি, যে পার্ট 2 রিটেন, ক্লিনিক্যাল এবং এই পুরোটুকুই যেটা যে ওভারঅল একজন ডক্টর কিভাবে একটা পেশেন্টকে দেখবে এবং তার কিভাবে তার অ্যাটিটিউডটা হবে, এইটা কিন্তু বিল্ড আপ করে। সো কমিউনিকেশন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ পেসেস এক্সামিনেশন। সো আমি জাস্ট হচ্ছে চলে যাব যে এমআরসিপি ইউকে যে ক্লিনিক্যাল এই পার্টের টোটাল কয়টা স্টেশন। এখন পর্যন্ত টোটাল এখানে পরীক্ষাটা হয় 5টা স্টেশনের ওপর। 5টা স্টেশনের মধ্যে যেটা স্টেশন 1, আমি পরপর বলবো একটা কথা, যেটা যে আমাদের দেশে কিন্তু রিটেন পরীক্ষা দুইটাই আমরা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমরা বাংলাদেশেই দিতে পারি। সো এখানে পরীক্ষাটা হয় বাংলাদেশের সেন্টার, এবং এখান থেকে পরবর্তীতে আমাদেরকে রেজাল্টটা দেয়। বাট এখন পর্যন্ত ক্লিনিক্যাল বা পেসেস পরীক্ষার জন্য কোনো এক্সাম সেন্টার আমাদের দেশে নেই। সো আপনারা যারা এমবিবিএস পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপ করছেন বা চিন্তা করছেন যে এমআরসিপি ইউকে দিবেন, সো তারা অলরেডি জানেন যে এটা পরীক্ষা দিতে হলে আমাদেরকে বাইরে সেন্টারে অ্যাপ্লাই করতে হয়। সো বাইরের সেন্টারের মধ্যে আমি একটা জিনিস বলবো যে ইউকেতে আমরা যেতে পারি, যে অনেকেই ইউকেতে পরীক্ষা দেয় সরাসরি। আর একটা হতে পারে যে আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতে অনেকেই পরীক্ষা দেয়। সো এই ইন্ডিয়া এবং এটা ছাড়াও আমাদের অনেক সময় আমরা হচ্ছে বাহরাইনেও সিটটা পড়ে। সো এই ক্লিনিক্যাল পার্টটা আমরা বাংলাদেশে দিতে পারবো না, যদিও আমাদের প্রিপারেশনটা নিতে হয় কিন্তু বাংলাদেশে বসে প্রিপারেশন নেওয়ার পরবর্তীতে, সেটা ইন্ডিয়া হোক বা বাইরে ইউকেতে হোক, সেখানে গিয়ে আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে ভিন্ন পেশেন্ট, যেটা যাদের সাথে আমরা বাংলাদেশে যেমন একটা পেশেন্টকে যখন দেখি আমরা সুন্দর মতো ডিরেকশন দিতে পারি, সেটা কিন্তু আমরা যখন এই পেসেস পরীক্ষা দিতে যাই সেটা কিন্তু পসিবল হয় না। আমাদেরকে আলাদাভাবে সেই পেশেন্টদের সাথে কমিউনিকেট করতে হয়। যদি ইংলিশে কমিউনিকেট করতে হয় সেটা কিন্তু খুব
তুলনামূলকভাবে সহজ, কারণ আমরা ইংলিশে যখন কথা বলবো এবং সেই পেশেন্ট যদি ইংলিশে কথা বলে এবং ইংলিশে ল্যাঙ্গুয়েজটা তার সে জানে, সো আমাদের জন্য কমিউনিকেট করা কিন্তু অনেক ইজি হয়। বাট অনেক সময় দেখা যায় যখন ইন্ডিয়া বা এরকম ওভারসিজ কান্ট্রিতে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা ইংলিশটা হয়তো ওইভাবে বুঝতে পারে না। সেক্ষেত্রে কিন্তু একজন কমিউনিকেটর অর যে একজন ব্যক্তি থাকেন যিনি এই ট্রান্সলেশনটা করে দেয়। সো তাহলে বুঝতে হবে যে এই পরীক্ষাটা কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশন হলেও এখানে কিন্তু আপনার যে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা পেশেন্টকে একটা কমেন্ট দিবেন বা একটা কথা বলবেন বা কমিউনিকেট করার চেষ্টা করবেন, সেইটা কিন্তু আপনাদের আবার ট্রান্সলেটরের মাধ্যমে সেই পেশেন্টকে বোঝানো হবে। বোঝানোর পর সেই পেশেন্ট সেই অনুযায়ী কাজ করবে, সেটা আবার পেশেন্টের সাথে কমিউনিকেশনটাও কিন্তু আপনাদের আর একজন থার্ড পার্সনের মাধ্যমে হয়ে থাকে। সো এই জন্য এই পরীক্ষার জন্য আমার কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো কি কি স্টেশন থাকে আমাদের, এবং এই যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো আসলে কেমন হয়, কেমন। সো এখানে টোটাল আমাদের 5টা স্টেশনের মধ্যে পরীক্ষাটা হয়ে থাকে। সো স্টেশন 1, 2, 3, 4, 5। সো পরীক্ষার দিন যেটা হয়, যে কোনো একটা সার্কেলের মতো এই পরীক্ষাটা অনেকটা, আপনারা অসপি এক্সামিনেশন দিয়ে এসেছেন, যে অসপি এক্সামিনেশনে পুরো একটা সার্কেল থাকে, একটা গ্রুপ অফ স্টুডেন্ট থাকে, সেই গ্রুপ অফ স্টুডেন্ট হচ্ছে পরপর স্টেশনগুলোতে ঘুরতে থাকে, লাইক এটাকে ক্যারোজেল বলে। সো পেসেস ক্যারোজেলটা এই 5টা স্টেশন নিয়ে একটা ক্যারোজেলের মতো হয়। এই ক্যারোজেলে আমরা পরপর প্রতিটা স্টেশনে স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে বা এক্সামিনি দাঁড়িয়ে থাকবে, সেই এক্সামিনিগুলোর এক্সাম শেষ হলে তারা সামনের স্টেশনে চলে যাবে। সো এইভাবেই আমরা একটা সার্কেল ওয়াইজ এই পরীক্ষাটাতে হয়। সো যেদিন পরীক্ষাটা হবে সেই দিন, যেটা যে স্টেশন 1টা আসলে কি, সেটা হচ্ছে 2টা পার্ট থাকে, রেসপিরেটরি আর অ্যাবডোমিনাল। মানে হচ্ছে যে একটা রেসপিরেটরি পেশেন্ট থাকবে বা অ্যাবডোমিনাল সিস্টেমের পেশেন্ট থাকবে, প্রত্যেকেই 10 মিনিট 10 মিনিট করে টাইম পাবে। প্রতিটা পেশেন্টকে যখন এক্সামিন করা হবে, সেই এক্সামিনেশন করার সময় সেই এক্সামিনেশনটা দেখবে এক্সামিনার। এরপর এক্সামিনেশনের পর তার ফাইন্ডিংসটা জানতে চাইবে, অনেকটা শর্ট কেসের মতোই। সো ফাইন্ডিংসটা জানার পর তারপর সেই কি এক্সামিনেশনের যে ইনভেস্টিগেশন কি কি করতে পারে ফাইন্ডিংস অনুযায়ী, ডিফারেন্সিয়ালস, ম্যানেজমেন্ট, এই পর্যন্ত হয়ে আমাদের পরীক্ষাটা এইটুকু হবে। সো 10 মিনিটসে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, রেসপিরেটরি, অ্যাবডোমেন। সো এটা হচ্ছে স্টেশন 1। এই দুইটা সিস্টেম, এক্সামিনেশনের পর 5 মিনিট বিরতি, কেমন। সো 5 মিনিট বিরতির পর সেখানে থাকবে যে আমার ওয়েট করতে হবে, সেখানে একটা সিনারিও দিবে, একটা হিস্ট্রির কথা বলবে, যে একটা পেশেন্টের হিস্ট্রিটা আপনাকে নিতে হবে। সো হিস্ট্রি টেকিং হচ্ছে 20 মিনিটসের একটা স্টেশন। সো এই স্টেশনে যেটা হবে যে একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওটা আপনাদের এই 5 মিনিট বসে পড়তে হবে, এবং আপনি কি কি কোশ্চেন করবেন এই 5 মিনিটের মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে। ডিসাইড করার পর এরপর আপনার শুরু হবে এক্সামিনেশন। সো এখানে যেটা হবে, একজন পেশেন্ট থাকবে আপনার সামনে, সেই পেশেন্ট সবসময় থাকে না, অনেক সময় দেখা যায় যে সারোগেট বলে, যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাক্টর, তারা আসলে রিয়েল পেশেন্ট না, তারা হচ্ছে এই পুরো কমপ্লেইন হিস্টার সম্পর্কে যা যা তার লাগবে সেটা তাকেও আলাদা করে একটা নির্দেশনা দেওয়া থাকবে, সেই অনুযায়ী সে তার অ্যান্সার দিবে। সো আপনি হিস্ট্রিটা চেক করবেন, হিস্ট্রিটা সিস্টেমেটিক্যালি চেক করার পর 16 মিনিট পর 14 মিনিট আপনি করবেন, এর পরের 6 মিনিট আপনাকে এক্সামিনার ক্রস করবে। সো এটা হচ্ছে স্টেশন 2। এর পরবর্তী স্টেশন হচ্ছে কার্ডিওভাস্কুলার আর নিউরোলজিক্যাল সিস্টেম, সেম লাইক স্টেশন 1। সো স্টেশন 3তেও আপনার একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম আর নিউরোলজিক্যাল সিস্টেমের এক্সামিনেশন দেওয়া থাকবে। এর পরবর্তীতে হচ্ছে স্টেশন 4, যেখানে কমিউনিকেশন স্কিলস এন্ড এথিক্স, এইটা আপনাদের দেখা হবে। সো কমিউনিকেশন স্কিলস এন্ড এথিক্সটা কি, সেটা হচ্ছে যে যখন হচ্ছে যে একটা পেশেন্টকে আপনার এখানেও একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও অনুযায়ী কমিউনিকেট করতে হবে আপনার সেই পেশেন্টকে বা পেশেন্টের রিলেটিভকে। এটা বিভিন্ন রকম সিনারিও হতে পারে, লাইক হচ্ছে একটা পেশেন্টের হয়তো কোনো ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের সম্পর্কে সে জানে না, ইনভেস্টিগেশনে এসেছে যে কনফার্ম তার ক্যান্সার। সো এই ক্যান্সার, এই ব্রেকিং ব্যাড নিউজটা তাকে জানাতে হবে, এই ধরনের একটা কমিউনিকেশন থাকবে। সো এই পেশেন্টটাকে তখন আপনার জানাতে হবে যে আপনার সমস্যাগুলো। এর বাদেও আরো হতে পারে, যেমন কোনো পেশেন্টের কোনো
স্পেশাল ইনভেস্টিগেশন লাগবে, যে ইনভেস্টিগেশন গুলো অনেক এক্সপেন্সিভ। সো তখন আপনাকে এটা তখন বলতে হবে যে কেন ইনভেস্টিগেশনটা করা লাগবে, মানে ওইভাবে আপনার কমিউনিকেট করে যে কোনো সিনারিও দিয়ে সেই সিনারিও বেস করে আপনার কমিউনিকেশন করতে হবে। এরপর হচ্ছে স্টেশন 5। সো স্টেশন 5টা হচ্ছে এইটা আবার অল যতগুলো স্টেশন 1 2 3 4 সেগুলোর একটা বলা যায় যে কম্বিনেশন। এখানে দুইটা ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন থাকবে। লাইক আপনারা যখন ওপিডিতে যারা বসবে, যারা ইন্টার্নশিপে আছেন বা যারা এমবিবিএস কমপ্লিট করেছেন, তারা জানেন যে যখন ওপিডিতে আমাদের পেশেন্ট আসে তখন পেশেন্টের আমরা কিন্তু হিস্ট্রি নেই, এক্সামিনেশন করি। এক্সামিনেশন করার পর আমরা কিছু ম্যানেজমেন্ট প্ল্যান করি, যেমন কিছু ইনভেস্টিগেশন দিই, তাকে কিছু ওষুধ দেই এবং পরবর্তীতে সেই ইনভেস্টিগেশনের উপর বেসিস করে একটা প্ল্যানিং করি। সো এই ওভারঅল যে ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন, দেখা যায় যে একটা পেশেন্ট থাকবে, সেই পেশেন্টকে আমি হিস্ট্রি এক্সামিনেশন করে তাকে একটা ম্যানেজমেন্ট প্ল্যান দিতে হবে। সো এই পুরোটুকু মিলে আমাদের এমআরসিপি পেসেস এর যে ক্যারোজলটা যেটা হয়। সো এই পুরো পরীক্ষাটা টোটাল 125 মিনিটস এবং প্রতিটা স্টেশনের মধ্যে আমাদের 5 মিনিটস করে ইন্টারভালস থাকে। সো ক্লিনিক্যাল স্কিল যেটা, সেটা হচ্ছে যে কি কি ক্লিনিক্যাল স্কিল আপনাদের থাকতে হবে। সো যেটা বললাম যে একটা ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা কিন্তু সবাই থার্ড ইয়ার থেকে কিভাবে অ্যাবডোমেন সিস্টেম থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি, নিউরোলজিক্যাল সিস্টেম, এগুলো কিন্তু এক্সামিনেশন করে করছি এবং এগুলো আমরা শিখছি। সিস্টেমেটিক ওয়েতে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করছি কিনা এটা কিন্তু আমাদের এমবিবিএস লেভেলে যেমন দেখবে, এটা কি এমআরসিপি পেসেসেও কিন্তু সেম জিনিস, যে আমরা পরপর যেভাবে আমাদের সিস্টেমিক্যালি এক্সামিনেশন করার কথা সেটা আমরা ফ্লুয়েন্টলি করতে পারছি কিনা, সুন্দরভাবে করতে পারছি কিনা, এবং করার সময় আমাদের টেকনিকটা কেমন হচ্ছে। এরপর আমরা এক্সামিনেশন করলাম, তাই না? এক্সামিনেশনের পর আমার ফিজিক্যাল সাইন্স যেগুলো আছে, লাইক একটা পেশেন্টের আমি এক্সামিনেশনের পর তার যে পজিটিভ ফাইন্ডিংস গুলো সেটা আমরা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি কিনা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু আমাদের এমআরসিপির জন্য না, আমাদের যত ধরনের মানে এমবিবিএস এক্সাম থেকে শুরু করে আমাদের যত পোস্ট গ্রাজুয়েশন ক্লিনিক্যাল এক্সাম হবে সবগুলোতেই কিন্তু এই আমরা এই ফিজিক্যাল সাইনটা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারছি কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা এই পেশেন্টকে যখন আমরা কথা বলবো বা পেশেন্টকে আমরা যখন কোনো একটা কিছু বলবো সেটা আমরা ঠিক মতো কমিউনিকেট করতে পারছি কিনা। যেমন একটা পেশেন্ট আমাকে হিস্ট্রি বলছে, সেই হিস্ট্রি অনুযায়ী আমি সেভাবে আমি তাদের সাথে কথা বলতে পারছি কিনা, বা সেই অনুযায়ী সেই লাইনে গিয়ে আমি হিস্ট্রিটা বের করে আনতে পারছি কিনা, অথবা আমরা যখন পেশেন্টকে কোনো কিছু এক্সপ্লেইন করছি আমার নলেজ অনুযায়ী আমি সেটা ঠিক মতো এক্সপ্লেনেশনটা দিতে পারছি কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যখন আমরা একটা এক্সামিনেশন করলাম বা একটা ফিজিক্যাল ফাইন্ডিংস পেলাম, সেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা কেমন, সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমরা আনতে পারছি কিনা। লাইক আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমই ধরেন, যদি আমাদের একটা পেশেন্ট ভালভুলার হার্ট ডিজিজ হয়, সেই ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্টকে আমরা অ্যাকচুয়ালি পিন পয়েন্ট করে যে তার কি ভালভুলার হার্ট ডিজিজ, বা এটা কি মাইট্রাল ভালভ না অ্যাওর্টিক ভালভ, আর কোনো সমস্যা আছে কিনা, এভাবে পিন পয়েন্ট করে আমরা ডায়াগনোসিস করে সেটা ডিফারেন্সিয়াল গুলো বের করতে পারছি কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি। আর এটা ছাড়াও ক্লিনিক্যাল জাজমেন্ট, মানে আমি যখন পেশেন্টটাকে ডায়াগনোসিস করলাম পরবর্তী প্ল্যান আমাদের কি হবে, লাইক আমাদের ইনভেস্টিগেশন কেমন হবে, আমাদের পরবর্তীতে আমাদের ট্রিটমেন্ট কেমন হবে, সবকিছুই কিন্তু আমরা সেই ক্লিনিক্যাল জাজমেন্টটা কেমন সেটা কিন্তু তারা জাজ করবে এই পরীক্ষাটার মাধ্যমে। এরপর হচ্ছে যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু সে কনসার্ন থাকে, সে অ্যাংশাস থাকে, তার অনেক ধরনের কমপ্লেইন থাকে, অনেক ধরনের কোশ্চেন থাকে। এই যে কোশ্চেনগুলো তারা করছে আমরা সেই কোশ্চেনগুলো শুনছি কিনা ঠিক মতো, এবং সেই কোশ্চেনগুলো সে অনুযায়ী অ্যাড্রেস করছি কিনা, সেটাও কিন্তু এখানে জাজমেন্ট হয়। এবং আলটিমেটলি আমরা পেশেন্টকে ঠিক মতো রেসপেক্টফুলি এন্ড সেন্সিটিভলি ট্রিট করছি কিনা, সেই পেশেন্টের ওয়েলফেয়ার আমরা মেনটেন করছি কিনা। এই যে অল দ্য ক্লিনিক্যাল টোটাল 7 ক্লিনিক্যাল স্কিলস, এই 7 ক্লিনিক্যাল স্কিলস আলাদা আলাদা করে মার্কিংস থাকে এবং প্রতিটাতে আমাদের আলাদা করে পাস করতে হবে ফর পাসিং দ্য পেশেন্ট এক্সামিনেশন। সো এই পরীক্ষাতে আমাদের শুধুমাত্র আমি ফিজিক্যাল এক্সামিনেশন পেরে আমি ডায়াগনোসিস করে ফেলছি এবং ম্যানেজমেন্ট করে ফেলছি সেটা সব কথা নয়। আমরা একটা
পেশেন্টের সাথে কেমন করে কমিউনিকেট করছি এবং আমরা ঠিক মতো সেই পেশেন্টকে আমরা রেসপেক্টফুলি ডিল করছি কিনা সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এখন কোভিড এর কারণে অলরেডি আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে, এই লাস্ট 2টা ডায়েট কিন্তু পেসেস সেশন হয়নি। সো এখন যেটা হয়েছে, এখন ওরা আবার শুরু করতে যাচ্ছে ডিসেম্বর থেকে এবং 2021-এ, এবং এখানে কিন্তু ফুল পিপি পরেই পরীক্ষাগুলো হবে। সো এখানেও হচ্ছে যে স্টেশন 2 যেটা হিস্ট্রি আর কমিউনিকেশন, সেটা কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হবে। এবং যারা এখন জুনিয়র কেবল শুরু ভাবছেন যে এমআরসিপি দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেসেস এর ফরম্যাটটা ধারণা করা হচ্ছে 2022 সাল থেকে নতুন একটা ফরম্যাট হবে। স্টেশনগুলো সেমই থাকবে কিন্তু একটু ক্যারোজেলে চেঞ্জ হবে। সো আমি এত কিছু ডিসকাস করতে চাচ্ছি না। সো আমরা টোটাল যেটা যে আমার আজকে যে যেটা যে প্রিপারেশন এবং কিভাবে নিব এবং আমরা কি কি জিনিস জানার আছে, সেটার জন্য আমাদের কিন্তু একটা খুব এমআরসিপি ইউকের যে ওয়েবসাইটটা, সেখানে এভরি সিঙ্গেল থিং আছে এবং ওই ওয়েবসাইটে লগ ইন করলেই কিন্তু আপনারা এই প্রিপারেশন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, কোথায় কোথায় স্পেসেস সেন্টার আছে, সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। এবং এটা জানার পরবর্তীতে যেটা আপনারা করতে পারবেন যে কিভাবে আপনাদের সিলেবাস কি, কারিকুলাম কি, এবং সেটা কিভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে, সবকিছুই কিন্তু আপনারা এখানে পাবেন। সো স্টাডি রিসোর্সেস ডেফিনেটলি কিছু বই আছে, বইগুলো আপনাদের পড়তে হবে। পেসেস রিলেটেড অনেক বই আছে, সব বই কিন্তু পড়া লাগে না, কিন্তু কিছু বই আপনাদেরকে টেক্সট বুকের মতোই পড়তে হবে। পরবর্তীতে সেই বইগুলোর উপর বেস করে ক্লিনিক্যাল যে আমরা এই প্র্যাকটিসগুলো করব, এবং এরপরে আমাদের লাস্ট মিনিট কিছু রিভিশন বই আছে, সো এই বইগুলো আমাদের জানতে হবে। এমআরসিপি ইউকের যে ওয়েবসাইটটা, সেখানে কিন্তু অনেক স্যাম্পল সিনারিওস আছে, সেই স্যাম্পল সিনারিওস গুলো কিন্তু আমাদের খুবই হেল্পফুল। এটা ছাড়াও কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো ইউকেতে যেমন প্রচুর বেসিস এর উপর কোর্সেস আছে, তারা কি করে 4 থেকে 5 দিনের একটা কতগুলো কোর্স তারা কন্ডাক্ট করে, বিভিন্ন পেশেন্ট থাকে, হিস্ট্রি এবং কমিউনিকেশনের উপর তারা কিন্তু কোর্স করায়। এবং শুধু ইউকেতে বলে না, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ধরনের এই কোর্স আছে এই বেসিসে। আগে অনেকেই এই কোর্সগুলো নেয় এবং কোর্সগুলো করে যেটা সুবিধা হয়, সেই কোর্সগুলো করলে অনেকজনের সাথে থেকে আইডিয়া পাওয়া যায় যে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। এটা ছাড়াও নানা রকম ভিডিওস আছে, অডিওস আছে। এটা ছাড়াও সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, তারপর হচ্ছে জুম, তারপর টেলিগ্রাম, এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলোতে নানা রকম পেসেস এর গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবে যুক্ত হয়ে যাওয়ার। বিশেষ করে এমআরসিপির অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলো থেকে আপনারা অনেক ধরনের স্টাডি ম্যাটেরিয়াল পাবেন। শুধু বাংলাদেশের না, হোল ওয়ার্ল্ডের যত স্টুডেন্টরা এমআরসিপি দিচ্ছে, তারা মোটামুটি একটা কমিউনিটির মতোই। সো তারা কি করে, বিভিন্ন রকম বই থেকে শুরু করে যত ধরনের ইনফরমেশন সেই গ্রুপগুলোতে শেয়ার করে। সো সোশ্যাল মিডিয়া খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যখন আমরা প্রিপারেশন নেব তখন কিন্তু তারা আমাদেরকে হেল্প করবে। সো এইটুকু হচ্ছে আমার আজকে যে পেসেস সম্পর্কে যে ব্রিফ ওভারভিউ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এবং কল্পনার যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। সো আমি স্ক্রিন শেয়ারিংটা স্টপ করি। এই রিলেটেড যদি কোনো কারো কোশ্চেন থাকে, প্লিজ আমাকে জানাবেন। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দরভাবে আপনি একটা প্রেজেন্টেশন হিসেবে আমাদেরকে জানালেন আজকে পেসের সম্বন্ধে। ম্যাম, এক্ষেত্রে হচ্ছে যে আপনি তো বললেন যে এই জিনিসগুলো রয়েছে বা স্কিলফুল যে জিনিসগুলো আছে, যে আমি এখন থেকে কাজ করে এগুলো ইমপ্রুভ করব, ওই জিনিসটা কিভাবে করব, যে কমিউনিকেশন যে একটা পেশেন্টের সাথে আমাদের তৈরি করা উচিত, সেটা হচ্ছে কিভাবে শুরু করা উচিত, যে এভাবে পরে হচ্ছে আমরা এক্সামের সময় আমাদের ওই লেভেলের আমি একটা বিল্ড আপ বা একটা কানেকশন তৈরি করতে পারবো পেশেন্টের সাথে। এই জিনিসগুলো যদি একটু বলতেন ম্যাম। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের থার্ড ইয়ার থেকে যখন আমরা মেডিকেল কলেজে আমাদের যখন ওয়ার্ডে প্লেসমেন্ট দেয়, তখন কিন্তু প্রথমেই কিন্তু একটা ব্যাপার থাকে যে আমাদের কয়েকদিন ধরেই দেখা যায় যে প্রথম থেকেই আমাদের হিস্ট্রি টেকিংটা কিন্তু ফার্স্ট, কিন্তু এক্সামিনেশন কেউ করতে বলে না, সবার প্রথমেই কিন্তু বলে যে তোমরা হিস্ট্রিটা নাও।
এখন একটা পেশেন্টের সাথে যখন হিস্ট্রি নিব তখন কিন্তু কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে, যে তার এখন আমাদের কাছে কি প্রবলেম নিয়ে এসেছে সেটা তো আমরা অবশ্যই দেখবো। তার ডেফিনেটলি যে কোনো পেশেন্টই আমাদের কাছে একটা ফিজিক্যাল প্রবলেম নিয়ে আসে। সো ফিজিক্যাল প্রবলেম নিয়ে আসা ছাড়াও এমআরসিপি পেসেস পরীক্ষা দিতে গিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে শুধু ফিজিক্যাল না, একটা পেশেন্টের টোটাল লাইক ফিজিক্যাল ছাড়াও যে মেন্টাল যে ব্যাপারগুলো আছে, লাইক মেন্টাল কোনো তার কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে সে একটা অসুখ নিয়ে আমাদের কাছে এসেছে সেটার জন্য তার কোনো স্ট্রেস আছে কিনা, অ্যাংজাইটি আছে কিনা, তার সে ছাড়াও তার আদার ফ্যামিলি মেম্বার গুলো কেমন আছে, তার সোশ্যাল স্ট্যাটাস কেমন আছে, সে যে একটা সে সাপোজ সে একটা জায়গায় জব করছে, সেই জবে কি কোনো তার কোনো প্রবলেম আছে কিনা, বা তার কোনো ফিনান্সিয়াল প্রবলেম চলছে কিনা, মানে এইগুলো কিন্তু সার্বিক কিন্তু এই পেসেজে কিন্তু আমরা যখন হিস্ট্রিটা নিতাম তখন কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করা হতো। এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা, যে একটা পেশেন্টকে যখন আমরা প্রথমেই আমরা পেশেন্টের সাথে কথা বলবো, কিভাবে আমরা তাকে ট্রিট করব, লাইক আমি প্রথমে তাকে তার নামটা জানবো, নামটা জেনে তার সাথে আমরা রেসপেক্টফুলি কথা বলবো, এবং তাকে আমরা যে সিম্প্যাথি না আমরা এমপ্যাথি দিতে পারছি কিনা। যেমন একটা পেশেন্ট একটা তার কমপ্লেন বললো, আমরা সেই কমপ্লেনটা ঠিক মতো অ্যাড্রেস করছি কিনা। হতে পারে যে সেটা তার রিয়েল কমপ্লেন না, অনেক সময় পেশেন্টরা অনেক ধরনের ভেগ কমপ্লেন বলে, কিন্তু এটা কিন্তু আমরা অনেকে যেটা করি যে হ্যাঁ এটা তার রিয়েল কমপ্লেন না, মেবি এটা ফাংশনাল ডিজিজ, এইটা ভেবে আমরা হয়তো অ্যাড্রেস করছি না, এটা রিয়েল লাইফ সিনারিওর কথা বলছি। সো এই জিনিসগুলো করা যাবে না, পেশেন্টকে তার সব কমপ্লেন গুলো বলতে দেওয়া হবে, তাকে ইন্টারাপশন করা যাবে না, তার কথাগুলো সময় নিয়ে শুনতে হবে, এবং এর পরবর্তীতে যদি আপনার কোনো প্ল্যান থাকে সেটা আমাদেরকে জানাতে, সেটা পেশেন্টকে জানাতে হবে। সো এইভাবে আমাদের কমিউনিকেশন, যেটা আমরা থার্ড ইয়ার থেকেই যেটা, যে আমরা শুরু থেকে আমরা চেষ্টা করব পেশেন্টকে সুন্দর মতো হাসি মুখে অ্যাড্রেস করব, সালাম দিয়ে কথা বলবো, তার নাম জিজ্ঞেস করব, নিজের পরিচয়টা দিব। যেমন আমরা অনেক সময় পেশেন্ট দেখা যাবে যে আপনার নামটাই জানে না, তাই না? সো আমাদের এমআরসিপিতে কিন্তু এই জিনিসটা, যে আমার নাম কি, আমি এখন কোথায় আছি, কি করছি, এগুলো কিন্তু আমাদেরকে জানাতে হয় পেশেন্টদের। সো এই সবগুলো জিনিস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সো শুধু আমাদের ফিজিক্যাল সিমটমস না, আমার অন্য ব্যাপারগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। সো এইভাবে আমাদের হিস্ট্রি টেকিং এবং কমিউনিকেশন এই জিনিসটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে, সেটা আমরা থার্ড ইয়ার থেকেই কিন্তু করতে পারবো। কেমন আরেকটা জিনিস যেটা, যে যেহেতু এটা একটা মানে বাইরের দেশের পরীক্ষা, তো এখানে আমার ইংলিশে অনেক এফিশিয়েন্ট হতে হবে, তাই না? যে আমাদের ইংলিশে আমি কমিউনিকেশন কতটুকু আমরা ফ্লুয়েন্ট আছি, সেই জিনিসটা আমরা এখন থেকেই চেষ্টা করলে করতে পারি। মানে যখন আমরা গ্রুপ করে পড়াশোনা করি তখন আমরা ইংলিশেই বলার চেষ্টা করব, হিস্ট্রিটা প্রেজেন্টেশন করব ইংলিশে। সো এভাবে আমরা আস্তে আস্তে, এটা কিন্তু একদিনে হবে না, হ্যাঁ। সো শুরুতে আমরা কিন্তু অনেক সময় দেখা যাবে যে অনেক কিছু ভুলে যাব, কিন্তু আস্তে আস্তে যদি আমরা প্র্যাকটিস করি এবং থার্ড ইয়ার থেকে যদি আমরা শুরু করি, সেটা কিন্তু আমাদের এই অভ্যাসটা থেকে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে কি মনে করেন যে যেহেতু ইউকে তে হচ্ছে এক্সামটা, আমাদের কি এক্সাম প্যাটার্নে কোনো ডিফারেন্স থাকে কিনা, নাকি সেম অলমোস্ট, যে আমরা এখন যেভাবে করছি, যে এক্সাম প্রোটোকল গুলো যে ফলো করছে, যে এক্সামিনেশন এভাবে করতে হচ্ছে বা এই সিস্টেমে এভাবে শুরু করব, এই জিনিসগুলো কি এফেক্টিভ কিনা এমআরসিপি এক্সামের ক্ষেত্রে, এটা যদি একটু বলতেন, নাকি প্যাটার্ন চেঞ্জেস আছে? হ্যাঁ ডেফিনেটলি। আমাদের যে আমরা তো এমআরসিপি পরীক্ষা যেটা, যে আমি যেটা বললাম যে স্টেশন গুলো থাকে, যে রেসপিরেটরি, অ্যাবডোমিনাল, কার্ডিওভাস্কুলার, নিউরোলজিক্যাল, এগুলো হচ্ছে আমাদের এক্সামিনেশন করতে হয় সিস্টেমেটিক্যালি। এটার সাথে একটু ডিফারেন্স আছে, এমআরসিপিতে আমরা হচ্ছে যে শুধু রেসপিরেটরি সিস্টেম না, যেমন আমরা যেমন রেসপিরেটরি সিস্টেম বললে শুধু প্রথমে চেস্টটাই এক্সামিনেশন করব সামনে থেকে এবং পেছন থেকে, কিন্তু এমআরসিপিতে যেটা, যে একটু জেনারেল এক্সামিনেশনের কিছু পার্ট, যেমন রেসপিরেটরি রেট, তারপর ক্লাবিং আছে কিনা, সাইনোসিস আছে কিনা, এগুলো একটু আমরা চেক করে ফেলি। সো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, এক্সামিনেশন সিস্টেম ইজ অলমোস্ট সিমিলার। এই যে আমরা যদি পরীক্ষাতে আমরা যদি ভালো মতো এলিসিট করা শিখি, যে রেসপিরেটরি এক্সামিনেশনটা আমরা যেটা আমরা প্রফে দিচ্ছি, সে ফাইনাল প্রফে যে আমাদের সিস্টেমেটিক যে এক্সামিনেশন, সেটা যদি আমরা খুব ভালো মতো আয়ত্ত করতে পারি, 2-3টা এক্সট্রা যে জেনারেল এক্সামিনেশনের পার্ট, এটা আমরা করতে করতেই শিখে যাব। কারণ হচ্ছে এখানে অনেক ভিডিওস আছে হেল্প করার জন্য, যত ইন্টারনেট থেকে শুরু করে অনেক ধরনের কোর্সে অনেক ধরনের ভিডিও আছে। সো ভিডিওগুলো যদি আমরা ফলো করি এবং সেই অনুযায়ী যদি কিছুদিন প্র্যাকটিস করি, তাহলেই কিন্তু হয়ে যাবে। সো একটু ডিফারেন্স থাকলেও খুব মেজর কোনো ডিফারেন্স না। সো আমরা থার্ড ইয়ারে যেভাবে আমরা এক্সামিনেশন করি, প্যাটার্ন ইজ অলমোস্ট সিমিলার।
অ্যান্ড ফিজিক্যাল ফাইন্ডিংস যেটা সেটা কিন্তু সব জায়গাতেই সেম, তাই না? তো আমরা ফিজিক্যাল ফাইন্ডিংসটা এলিসিট করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, নর্মাল পেশেন্ট আমরা যখন দেখবো, আমরা কিন্তু শুধু প্যাথোলজিক্যাল পেশেন্ট দেখবো না, আমরা নর্মাল পেশেন্টও দেখার চেষ্টা করব, কারণ নর্মাল পেশেন্ট দেখে আমরা বুঝবো যে ফিজিক্যাল সায়েন্স আছে কি নাই। যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের জানতে হবে যে ফিজিক্যাল সায়েন্স কোথায় নেই। অনেক সময় নর্মাল পেশেন্ট দিয়েও কিন্তু এক্সামিনেশন হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে যেন আমরা কোনো ফিজিক্যাল ফাইন্ডিংস নিজে নিজে ইনভেন্ট না করি, কেমন? সো এই জন্য আমাদের এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, যেভাবে করছি সেটা কিন্তু যথেষ্ট। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে প্র্যাকটিস করছি বা ইয়ে করছি, ও সরি ম্যাম, আরেকজন জানতে চেয়েছিল যে এমপ্যাথি জিনিসটা যদি আরেকটু এলাবোরেট করতেন ম্যাম, একজন এটা আচ্ছা, জানতে চেয়েছিল। জি অবশ্যই। সো সিম্প্যাথি এন্ড এমপ্যাথি এই দুইটা কথার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সিম্প্যাথি মানে কি, আমি সহানুভূতি দেখাচ্ছি, যে একটা মানুষকে মনে করেন আমি হচ্ছে যে অনেকটাই, যে একটা পেশেন্ট সাপোজ সে ক্যান্সারের পেশেন্ট, হয়তো মানে আমাদের কমিউনিকেশনে একটা সিনারিও দিল যে এই পেশেন্টটার সাপোজ ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে রিসেন্ট, এবং সেই ক্যান্সার ডায়াগনোসিসের পরবর্তীতে এখন আপনাকে জানাতে হবে যে ওনার ক্যান্সার। এখন একটা 20 মিনিটের একটা স্টেশন, যেখানে আপনি পেশেন্টটাকে বসিয়ে আপনি বলবেন যে আপনার ক্যান্সার, এবং এই ক্যান্সারটা কোনোভাবেই ট্রিট করা যাবে না, পসিবলি আপনার হয়তো লাইফ স্প্যান আর মাত্র 2 বছর, খুব বেশি হলে 1 ইয়ার, মানে খুবই ম্যালিগনেন্ট ক্যান্সার, এবং সেটা সব জায়গায় মেটাস্টেসিস হয়ে গেছে। সো এখানে যেটা হয় যে ওরা রিয়েল পেশেন্ট না থাকলে অনেক সময় সারোগেট থাকে, যারা হচ্ছে মেইনলি অ্যাক্টর। সো তারা কি করে, যখন এরকম একটা কথা বলা হয় যে আপনার ক্যান্সার হয়েছে, তারা ওইখানেই কান্না শুরু করে। লাইক এটা কিন্তু ওদেরকে নির্দেশ দেওয়া থাকে যে ক্যান্সার হয়েছে, ইটস লাইক আ লাইফ অল্টারিং থিং, যে একটা মানুষের ক্যান্সার হয়েছে। সো এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? সো ওরা কি করে, সো এই সময় আপনি কি করবেন? আপনি কি তাকে সান্ত্বনা দিবেন? তাকে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন? সো এই জিনিসগুলো কিন্তু তারা দেখে। হ্যাঁ, অ্যাজ আ ডক্টর আমরা যখন এটা তো যারা তোমরা যারা এমবিবিএস পাস করোনি তাদের জন্য না, যারা ইন্টার্নশিপ থেকে শুরু করেছে, অনেক সময় ডেথ ডিক্লারেশন করা লাগে। সো কিভাবে আমরা করব সেইটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা পেশেন্ট বললো যে আমার এরকম আমি খুবই মানে ভেঙে পড়েছে সে, তখন আমি যদি বলি যে হ্যাঁ আমি কমপ্লিটলি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, তাহলে কিন্তু এটা মিথ্যা বলা হবে। কারণ একটা পেশেন্ট যখন মারা যাচ্ছে বা তার ক্যান্সার হয়েছে, তার লাইফ স্প্যান চলে গেছে, এটা আমরা কোনোভাবে আমরা এটা বুঝতে পারবো না যে সে কোন সিচুয়েশন ফিল করছে। সো আমি যদি বলি যে হ্যাঁ আই ক্যান ফিল ইউর সিচুয়েশন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর গোয়িং থ্রু, এটা কিন্তু ভুল বলা হবে। সো এগুলো কিন্তু নেগেটিভ মার্কিং হবে। সো সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা হবে ডিফারেন্ট, যে ইয়েস আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর সিচুয়েশন, যে হ্যাঁ তুমি যে সিচুয়েশন আছো আমি নিজে বুঝতে পারছি না, বাট আই ক্যান অ্যাপ্রিশিয়েট ইট, যে আমি ফিল করতে পারছি না কিন্তু আমি সিচুয়েশনটার গুরুত্বটা বুঝতে পারছি, এটা তাকে বোঝাতে হবে। তারপর কি করতে হবে, তাকে বোঝাতে হবে যে আমরা আরো অনেক জায়গায়, তোমার ক্যান্সার হয়েছে, হয়তো বা তোমার লাইফ স্প্যান কমে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি আরো ফার্দার ম্যানেজমেন্ট আমরা করব, আমরা একটা প্ল্যান তৈরি করব। পেশেন্ট অনেক ধরনের কনসার্ন বলবে, যে আমার ফ্যামিলি মেম্বারকে প্লিজ ডোন্ট লেট দেম নো যে আমার যে এরকম সিচুয়েশন হয়েছে, তখন আমরা সেই অনুযায়ী তাকে অ্যাড্রেস করব। সো এই পুরোটুকু আমাদেরকে দেখবে। সো এটা কিন্তু রিয়েল লাইফে আমরা যখন ফেস করি, সেটাই কিন্তু আমাদেরকে এই পেসেসের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে আমরা পেশেন্টকে আমরা কমিউনিকেশনের মাধ্যমে যে পেশেন্টের সাথে আমরা কেমন ভাবে ডিল করছি, এটা কিন্তু এই এমআরসিপি পেসেস এর মাধ্যমে খুব ভালো মতো আমরা শিখতে পারি। সো এটা কিন্তু রিয়েল লাইফে খুবই কাজে দেয়। সো সিম্প্যাথি মানে কি, যে আমি বললাম আমি যে তাকে করুণা করছি বা তাকে আমরা বলছি যে হ্যাঁ সমবেদনা জানাচ্ছি, সেটা না, আমার এমপ্যাথেটিক্যালি জানাতে হবে যে সে একটা হিউম্যান বিং এবং তারও কিন্তু কিছু ফিলিংস আছে। লাইক একটা পেশেন্ট কথা বলছে, সাপোজ এই কথার মধ্যে বারবার আমি ইন্টারাপশন করছি, সেটা করা যাবে না। মনোযোগ দিয়ে তার কথাটা শেষ করতে দিতে হবে, শুনতে হবে। এরপর যদি আপনার কোনো প্ল্যান থাকে বা আপনার কোনো কথা থাকে তখন বলবেন। সো এই যে সবকিছু, এই পুরোটুকুই কিন্তু এমপ্যাথির মধ্যে রিলেটেড। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা।
জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আরেকজন জানতে চেয়েছিল যে এক্সামিনেশন গুলো রয়েছে এটা কি হচ্ছে, বা স্কিল যেগুলো আমরা হচ্ছে একটা পেশেন্টকে ডিল করা বা একটা কেসকে প্রেজেন্ট করা, এই জিনিসগুলো কি ইন্টার্নাল লাইফে বা হচ্ছে থার্ড ইয়ার থেকে আমরা যে ওয়ার্ড প্লেসমেন্ট হচ্ছে এই এক্সপেরিয়েন্স কি যথেষ্ট কিনা, নাকি হচ্ছে মানে বিভিন্ন কলেজ বা হচ্ছে আমি এইচএমও বা এভাবে ট্রেনি হিসেবে থেকে কোনো ডেফিনেটলি। এক্সপেরিয়েন্সটা কি, দুইটা কিরকম প্রিফার করেন আপনি, মানে কোনটা হলে বেটার হয় না, সেটা যদি একটু শুধুমাত্র বলতেন। হ্যাঁ, শুধুমাত্র আমি যেটা বলবো যে ইন্টার্নশিপের আমরা তো অবশ্যই প্রফেশনাল এক্সামিনেশনে অনেক পেশেন্ট ডিল করব, কিন্তু আমরা যখন অনারারি হয়ে বা কোনো জায়গায় জবের মাধ্যমে যখন আমরা করব তখন ডিলিংস আফটার বিং মানে কমপ্লিটিং ইন্টার্নশিপ, হ্যাঁ, আমরা যেটা করব সেটার অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট হবে। স্টুডেন্ট লাইফে কিন্তু আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, আমাদের মাথার উপর কিন্তু অন্য অনেক সিনিয়র ডক্টরস আছে এবং তারা যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তারা কিন্তু আসবে হেল্প করতে। ডেফিনেটলি আফটার বিং ডক্টর সেটাও তারা তখনও তো আপনি হেল্প পাবেন, কারণ আপনার সিনিয়র্স থাকবে, আপনার কনসালটেন্ট থাকবে, প্রফেসর থাকবেন, কিন্তু তখনকার রেসপন্সিবিলিটি কিন্তু অন্যরকম। যখন আপনি ডক্টর হয়ে যাবেন এবং তখন কিন্তু দেখা যাবে যে আপনার উপর দায়িত্বটা অনেক বেশি হয়ে যাবে, যেটা স্টুডেন্ট লাইফে কিন্তু নেই। সো অবশ্যই আপনাদের এমআরসিপি পেসেস শুধু না, এমআরসিপি যে রিটেন পার্ট 1টা দিতেও, এটা যদিও থিওরিটিক্যাল, আপনারা যদি সাথে সাথে ট্রেনিংটা করেন, যেটা অনারারি ট্রেনিং অথবা কোথাও জব করেও সেই অনুযায়ী যদি আপনি ট্রেনিংটা কন্টিনিউ করতে পারেন, সেটা খুবই জরুরি। আর যেটা ওরা রিকমেন্ড করে রয়্যাল কলেজ অফ ইউকে, তারা কিন্তু রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, ওরা কিন্তু বলে যে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের ট্রেনিং থাকা লাগবে ইন্টারনাল মেডিসিনে এমআরসিপি পেসেসে বসার জন্য, ঠিক আছে? সো ওভারঅল আসলে 2 ইয়ার্স আমি বলবো যে একটু কপি হয়ে যায়, 2 to 3 ইয়ার্সের ট্রেনিং কিন্তু মাস্ট। কারণ আপনি যদি যেটা আপনারা ইন্টার্নশিপে শিখছেন বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভ হবে, এবং অবশ্যই একটা ট্রেনিং এর মাধ্যমে থেকে আপনি যদি এটা করেন, কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। এটা যে এক্সেপশনাল তা নেই যে 1 বছর 2 বছরের মধ্যে অনেকে পাস করে বের হয়ে যাচ্ছে, বাট আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট 2 ইয়ার্স ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্র পরীক্ষায় আসে, যেটা কিন্তু যারা প্র্যাকটিক্যালি কাজ করেছে তারাই কিন্তু ভালো মতো সেটা ফেস করতে পারবে এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই ক্ষেত্রে কি যে 2 বছরের ট্রেনিংটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে, না, ওটার এখানে ক্ষেত্রে কি? না, এখানে জি কোনো ম্যাম। রিকোয়ারমেন্টস নেই। মানে আমাদের ও, যেমন এফসিপিএস এ যেমন বলে যে 4 বছরের একটা ট্রেনিং মাস্ট, হ্যাঁ, কিন্তু এখানে এরকম কিছু নেই, আপনি যে কোনো সময় দিতে পারবেন, কিন্তু অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিট হতে হবে। ইন্টার্নশিপের পরে এটা পরীক্ষাটা দেওয়া যায়, যে কোনো সময় দেওয়া যায়। কিন্তু যারা ট্রেনিং করবে না, এমনি বাসায় বসে পড়বে, তাদের কিন্তু অ্যাপ্রোচ তারা কিন্তু সে অতটা ভালোভাবে সেটা আয়ত্ত করতে পারবে না। সো ট্রেনিং এর সাইমালটেনিয়াস ট্রেনিং থাকবে, ট্রেনিং এর সাথে সাথে এমআরসিবির জন্য প্রিপারেশন নিতে হবে, শুধু শুধু ঘরে বসে কিন্তু সেটা হবে না। জি ম্যাম। ম্যাম, এই ক্ষেত্রে হচ্ছে যে পার্ট 1 দিয়ে পেসেস এর জন্য কি, মানে কি পরিমাণ সময় ওয়েট করা যায় বা হচ্ছে প্রিপারেশনের জন্য দেওয়া যায়, এরকম কোনো টাইম লিমিট আছে কিনা না, টাইম যদি লিমিট, বলতেন। টাইম লিমিট আছে। সেটা হলো যে পার্ট 1 পরীক্ষা যখন অ্যাপিয়ার করবে একজন এবং পার্ট 1 এর পর সে পাশ করলো, উইদিন 7 ইয়ার্স এর মধ্যে কিন্তু পেসেস এক্সামিনেশনটা পাশ করতে হবে। যদি 7 বছরের মধ্যে পাশ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আবার ফার্স্ট থেকে আবার স্টার্ট করতে হবে, যেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ইন বিটুইন কোনো ওরকম লিমিট নাই যে কতবার দিতে পারবে। সো পার্ট 1 এর পর 6 মাসের মধ্যে কিন্তু আবার সেকেন্ড পার্ট দিয়ে 6 মাসের মধ্যে আবার পেসেস দিতে পারবে। এটা কোনো টাইম লিমিট নেই, কিন্তু আপনার কমপ্লিট করতে হবে উইদিন 7 ইয়ার্স। জি ম্যাম। ম্যাম, আরেকজন জানতে চেয়েছিল আমরা যে পেশেন্টের সাথে একটা কমিউনিকেশন করব বা হিস্ট্রি টেকিং নিব, যে এমপ্যাথি বা শো করে একটা কমিউনিকেশন বিল্ড আপের, এর জন্য কি কোনো টাইম লিমিট থাকে কিনা? মানে একজন হয়তো তার কোনো সাইকিয়াট্রিক পেশেন্টের যেরকম হচ্ছে হিউজ টাইম লেগে যাচ্ছে, বা অন্য পেশেন্টের ক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে কি সময় না দিয়ে চলে যেতে হবে কোনো পেশেন্টের, তাহলে তো আর আমি কমিউনিকেশন ওই লেভেলে নিতে পারবো না। ওই ক্ষেত্রে কোনো সময় কি বাধা ধরা কিনা, ওটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে পরীক্ষাতে সময় তো ডেফিনেটলি বাধা ধরা, কারণ হচ্ছে 14 মিনিটসের মধ্যে আবার হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিয়ে পেশেন্টের সাথে কথা বলে পেশেন্টের অনেক ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। অ্যান্সার দেওয়ার পরবর্তীতে আবার একটা
প্ল্যান করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমরা এই প্ল্যান করে আগাবো, পরবর্তীতে আপনাদের এই ম্যানেজমেন্ট দিতে হতে পারে। সো অনেক কিছু তাদেরকে একসাথে বলতে হবে। সো হিস্ট্রি টেকিং কিন্তু আমরা কিন্তু সেই থার্ড ইয়ার থেকেই জানি যে প্রথমে আমরা হচ্ছে পেশেন্টের ডিটেলস জানি, তারপর আমাদের হচ্ছে যে মেইন যেটা প্রেজেন্টিং কমপ্লেন্স, তারপর হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন্স, পাস্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, তাই না, ভ্যাকসিনেশন হিস্ট্রি থেকে শুরু করে মানে অনেকগুলো পয়েন্ট আছে। সো সবগুলো পয়েন্টই আমার টাচ করতে হবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এমন ভাবে ওরা দিবে না যে টাইম লিমিট ক্রস করে যায়, যে যেই পেশেন্টের যে সিনারিওই দিক আমরা 14 মিনিটের মধ্যেই পারবো এরকম কেসই পরীক্ষার জন্য দিবে। আর রিয়েল লাইফের কথা ডিফারেন্ট, কোনো পেশেন্টের হয়তো 5 মিনিটে এক্সামিনেশন করে হিস্ট্রি নিয়ে নেওয়া যায়, কিন্তু সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু টাইমিংটা ডিফারেন্ট। এটা রিয়েল লাইফে হলে সেটা কিন্তু আপনি অ্যালোকেট করতে পারবেন ডিপেন্ডিং অন পেশেন্টস কমপ্লেন। বাট পরীক্ষায় ওরা এমন ভাবে কোশ্চেন দেয় যাতে হচ্ছে 14 মিনিটস ইজ ইনাফ ফর টেকিং দ্য হিস্ট্রি অর কমিউনিকেশন। সো এটা নিয়ে কোনো হেডেকের কিছু নেই, এটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিস। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি যেটা বলবো যে 14 মিনিটসে আমি এফিসিয়েন্সিটা কিভাবে করবো, যে আমি 14 মিনিটের মধ্যে হিস্ট্রি কমিউনিকেশনটা করব। আমার পার্টনার থাকা লাগবে, হ্যাঁ, আমরা আরো 2-3 জন মিলে এমআরসিপি এক্সাম দিচ্ছে এরকম পার্টনারের সাথে বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে টাইম লিমিটস এর মধ্যে আমি সবগুলো হিস্ট্রি পয়েন্টস টেক করে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। সো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা যে পার্টনারশিপে করতে হবে, যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা মানে শুধু একা একা পড়া না, এখানে অনেকজন মিলে একসাথে বসে আমাদের এটা বিল্ড আপ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই ক্ষেত্রে হচ্ছে কিছু এক্সেপশনাল কেস কি কখনো থাকে কিনা, লাইক ব্রেকিং দ্য ব্যাড নিউজ এর মধ্যে অনেকগুলা টপিক চলে আসে, যে কোনো ক্যান্সার রিলেটেড যেটা আপনি অলরেডি বলেছিলেন, বা ডেড নিউজ রিলেটেড, এই টাইপের এগুলা দিলে তো ম্যাম এগুলা নিয়ে কিছুক্ষণ কথা না বললে তো পেশেন্টের সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ হবে না। ওই ক্ষেত্রে টাইম কনজিউমিং না এই জিনিসগুলো? 14 মিনিটে কি পসিবল এভাবে ম্যাম পসিবল? যে কারণ এই হচ্ছে টপিক গুলো ওভারকাম করা? কারণ হচ্ছে ওরাও জানে যে আমি সাপোজ আমরা হচ্ছে মেডিসিনে পড়াশোনা করছি, তাই না, মেডিসিনের এখন ক্যান্সার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গাতেই ক্যান্সার হতে পারে, তাই না, যে কোনো অর্গানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আপনি কিন্তু আমরা কিন্তু সব ক্যান্সার সম্পর্কে কিন্তু ডিটেলস জানবো না যে এই ক্যান্সারের এত ডিটেলসে এত কিছু বলা লাগবে। এটা কিন্তু ওরাও জানে যে আমাদের লিমিট নলেজ। মানে আমার কথা হচ্ছে কি, আমি যদি না জানি, মনে করেন আমি একটা ক্যান্সারের কথা বলেছি সিনারে যে আপনার এই ক্যান্সার হয়েছে, এটার প্রগনোসিস এরকম, আমি যতটুকু জানি সেটুকুই বলবো, এর বেশি বলা পসিবল সময় নেই। 1 নাম্বার, সময় অনুযায়ী আমাকে বলতে হবে। নাম্বার 2 যেটা, যে যদি আমি কোনো কিছু না জানি, সাপোজ আমি সবকিছু বলতে পারলাম না, আমার হয়তো ওই সময় আমার ওই ব্যাপারটা সম্পর্কে মানে যে কোনো টপিক হোক আমি হয়তো জিনিসটা জানি না, তখন বলতে হবে যে অ্যাকচুয়ালি I'll get back to it, আমি এটা নিয়ে আপনাকে পরবর্তী কনসালটেশনে আপনাকে এটা নিয়ে আমি ডিসকাস করব। এটা কিন্তু একটা কমন, যেটা যে ক্যান্সারের কথা, যে ব্রেকিং ব্যাড নিউজ, এটা খুবই কমন একটা টপিক। সো এটা সবাই প্রিপেয়ার করে যায়। দেখা যায় যে একটা আনকমন একটা টপিক আসলে যেটা আমরা কেউ প্রিপেয়ার করে নাই, কিন্তু আমার অ্যাপ্রোচটা দেখবে যে আমি অ্যাপ্রোচটা কিভাবে করছি। আমি যদি না জানি, সেটা আমাকে পেশেন্টকেও বলতে হবে যে অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না, আই ক্যানট টেল ইউ, বাট আই উইল টেল ইউ লেটার। সো এইভাবেই কিন্তু আমাদেরকে মানে প্যাটার্নটা আমাদের বুঝতে হবে, যে আমি যদি ওই সময় এত কিছু কথা বলতে না পারি, সেটা আমার ডিসক্রেডিট না, কারণ সবকিছু সবাই জানে না। কিন্তু আমি যদি ভুল বলি বা হয়তো জানি না, কিন্তু এটা আমি পেশেন্টের সামনে স্বীকার করব না, সেটা কিন্তু করা যাবে না। সো এইটা কিন্তু ওরা অ্যালাউ করে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই, আমাকে ওরা দেখবে যে আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা কেমন হচ্ছে। জি ম্যাম। ম্যাম দুঃখিত, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ম্যাম এই ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে যে অ্যাংরি পেশেন্ট অথবা হচ্ছে সাইকিয়াট্রিক পেশেন্ট, এই টাইপের কেস কি কখনো দেয় কিনা, যে এগুলো হ্যান্ডেল করতে হয় কিনা? এই ক্ষেত্রে এদেরকে
এই অ্যাংরি ক্ষেত্রে পেশেন্ট এদের থাকে। সাথে কিভাবে শুরু করব যদি একটু বলতেন? হ্যাঁ, এখন হচ্ছে যে অনেক সময় এরকম অ্যাংরি পেশেন্ট থাকে, দেখা যায় যে ওদেরও কিন্তু এরকম হয় যে অনেক ধরনের সিনারিও থাকে, যেটা আমাদের দেশে যেমন ডক্টরদের উপর হঠাৎ করে রেগে যায় পেশেন্ট পার্টি এবং তারা এসে রীতিমতো মানে রাগারাগিও শুরু করে, এটা কিন্তু হোল ওয়ার্ল্ডে সব দেশের কান্ট্রির জন্যই কিন্তু এটা নর্মাল। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা রেয়ার কোনো ঘটনা না। ওদের দেশেও কিন্তু ডক্টরদের উপর পেশেন্টরা অ্যাংরি হয় এবং তাদের অনেক ধরনের কমপ্লেইন থাকে। সো এই ধরনের সিনারিও দেয়। ইনফ্যাক্ট আমার নিজের পেশেন্টস এক্সামেও এরকম একজন অ্যাংরি পেশেন্ট ছিল না, অ্যাংরি পেশেন্টের অ্যাংরি রিলেটিভ ছিল, যে সে কমপ্লেইন করছিল। লাইক আমি আমার সিনারিওটাই বলি, তার কমপ্লেইনটা ছিল যে আমার মা অনেক অসুস্থ, আপনারা কেন আমার মাকে আর্লি রিলিজ দিয়ে দিচ্ছেন, আমাদেরকে তো এত আপনারা আরো বেশি দিন হসপিটালে রাখেন, আমার মা পুরোপুরি সুস্থ হোক তারপর আমরা নিয়ে যাব, আপনারা ফুল সুস্থ না করে আমার মাকে রিলিজ দিয়ে দিচ্ছেন। সো পেশেন্টের মেয়ে ছিল, সেই পেশেন্টের মেয়ে অত্যন্ত রেগে গিয়েছিল যে কেন আমার আমার কথা না শুনেই পেশেন্টকে আপনারা ডিসচার্জ দিয়ে দিচ্ছেন। সো এইসব ক্ষেত্রে যেটা করতে হবে যে পেশেন্টের সাথে আমরা খুব সুন্দর মতো হাসি মুখে অ্যাড্রেস করব। সে যখন অ্যাংরি হয়ে কথা বলবে তখন আমরা পুরোটুকু টাইম পেশেন্টের সাথে আই কন্ট্যাক্ট করতে হবে, পুরোটুকু টাইম পেশেন্টের সময় দিকে তাকিয়ে, পেশেন্টের রিলেটিভ বা যেই পেশেন্ট হোক, যেই অ্যাংরি হোক, তার দিকে তাকিয়ে তার কথাটা শুনতে হবে। শুনে আপনারা অবশ্যই তাকে মানে অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ উনি যে কনসার্ন, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে উনি অ্যাংরি, উনার কোনো একটা কমপ্লেইন আছে, এই কমপ্লেইন আপনি শুনছেন, এবং শোনার পরবর্তীতে আপনি খুব কখনোই পেশেন্টকে ইন্টারাপ্ট করা যাবে না, বা তার কথা উত্তরে আমরা অ্যাংরি হয়ে কথা বলতে পারবো না। পুরোটুকু টাইম তার আই কন্ট্যাক্ট মেনটেন করে তার সাথে সুন্দর করে তার কথাটা শুনতে হবে। শোনার পর এরপর মনে করেন আপনাকে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ফার্ম থাকতে হবে। লাইক পেশেন্ট রাগ করছে, আপনি বলে দিলেন যে ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন আপনার মাকে আমি আরো 2 দিন হসপিটালে রেখে দিচ্ছি, সেটা করা যাবে না। তাকে বোঝাতে হবে যে কেন আমরা আর্লি ডিসচার্জ দিচ্ছি, কেন বেশি দিন হাসপাতালে রাখলে আপনার পেশেন্টের অন্য ইনফেকশন হতে পারে, আপনার পেশেন্ট হচ্ছে খারাপ হয়ে যেতে পারে, বরং বাসায় আর্লি চলে গেলে উনি আরো দ্রুত সুস্থ হয়ে যাবে। এই জিনিসগুলো ওনাকে বোঝাতে হবে। সো পেশেন্টের যখন ভ্যালিড কোনো রিকোয়েস্ট থাকবে সেটাও যেমন আমার অ্যাড্রেস করতে হবে, কিন্তু সে যখন রাগ করে কোনো ইলজিক্যাল কথা বলবে বা তার আমার এগেনস্টে কিছু বলবে, তখন কিন্তু আমাকে বোঝাতে হবে যে কেন আমি এই কাজটা করেছি, এবং সেই কাজটার অনুযায়ী তাকে যদি আমরা বোঝাতে পারি, দেখা যাবে যে ওদেরকে ডিরেকশন দেওয়াই থাকে। যদি আমি ওর মানে ওকে বোঝাতে পারি, তখন সে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, সে তখন আর অ্যাংরি হবে না, তখন সে বোঝার চেষ্টা করবে এবং সে বলবে যে ওকে ডক্টর, আমি প্রথমে বুঝতে পারিনি, এখন আপনি যেহেতু এক্সপ্লেইন করেছেন এখন আমি বুঝেছি। সো আমার ক্ষেত্রেও আমার যে কেসটা ছিল সেটাও কিন্তু সেম ছিল। তাকে যখন বোঝানো হলো যে আপনার মাকে যদি বেশি দিন হসপিটালে রাখেন খারাপ হয়ে যেতে পারে, সে কিন্তু অ্যাগ্রি করলো, সে বুঝে গেল যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বুঝতে পারিনি, থ্যাংক ইউ। সে কিন্তু আলটিমেটলি যখন বের হলো, সে আমাকে থ্যাংক ইউ দিয়ে বের হলো। সো এই জিনিসগুলো যে অ্যাংরি পেশেন্ট ডিলিংসটা কিভাবে করতে হবে, এটা আমাদের অনেক বই আছে, বই অনুযায়ী এবং অনেক কমিউনিকেশনের ভিডিওস আছে, দেখে 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 প্র্যাকটিস করে করে এইটা আমাদের আয়ত্ত করতে হবে। এবং এটা যদি আমরা আয়ত্ত করতে পারি, এটা কিন্তু শুধু পেসেজের জন্য না, অ্যাজ আ ডক্টর আপনি ভালো একজন ডক্টর হবেন যদি আপনি এই জিনিসগুলো, স্কিলগুলো আপনি মাস্টার করতে পারেন। সো আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন যে অনেক খারাপ খারাপ সিচুয়েশন আপনি সুন্দর মতো ডিল করতে পারছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে যে কিছু বই বা বলছেন, আমাদেরকে যদি কিছু সাজেশন দিতেন যে এই বইগুলো ফলো করা উচিত বা আপনি করেছেন এরকম কিছু বই যদি আমাদের সাথে শেয়ার করতেন না। আচ্ছা, একটা হচ্ছে যে যেটা যে H2 MRCP পেসেস, এটা হচ্ছে মির রাইডার, এই বইটা সবাই ফলো করে, এটার হচ্ছে 3টা ভলিউম আছে, এই বইগুলো সবাই করে। আর একটা হচ্ছে অক্সফোর্ডের সিরিজের একটা বই, নাম হচ্ছে ওএসটি। সো এই ওএসটি, এই দুইটা বই কিন্তু আমরা বেস করে আমরা প্রিপারেশনটা নেব। এর বাদে আরো কিছু বই আছে, লাইক ছোট ছোট বই, কেসেস ফর পেসেস, তারপর হচ্ছে লাস্ট সেকেন্ড এমআরসিপি রিভিউ, এই জিনিস বইগুলো আমরা মানে আফটার যদি এই দুটো বই পড়ে আমরা প্র্যাকটিস করব এবং পরীক্ষার আগে আগে আমরা ওই বইগুলো একটু দেখবো। এর বাদে আরো অনেক 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 বই আছে এবং দেখা যায় যে প্রতিটা বই অনেক সুন্দর। সো এত বই পড়ে আসলে সময় হবে না। আমার হচ্ছে যে বেস করতে হবে মির রাইটার আর ওএসটি, এই দুইটা বই আমরা মোটামুটি ভালো মতো পড়বো। এর বাদে অন্য বই যে মেইনলি আমি যেটা বললাম, কেসেস ফর পেসেস, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পকেট বুক অফ পেসেস, এই বই, অনেক ধরনের বই আছে। সো এই বইগুলো আমরা যখন পরীক্ষা দিব তখন দেখা যাবে যে এই বইগুলো আমাদের কাছে চলেই আসবে, কারণ আমরা অনেক ধরনের জায়গা থেকে তো গাইডলাইন তো আমরা নিবই। সো এর বাদে আরেকটা জিনিস আমি বলবো,
আমাদের যেটা এমআরসিপি ইউকে যে ওয়েবসাইট, এর বাদেও ওদের একটা ইউকের গভর্নমেন্টের patient.co.uk বলে একটা আলাদা ওয়েবসাইট আছে। সেখানে পেশেন্টদের উদ্দেশ্যে বিভিন্ন অসুখ সম্পর্কে নানা রকম হচ্ছে ওদের বিভিন্ন ডিজিজ সম্পর্কে খুব সহজ ভাষায় লেখা কিছু কথাবার্তা আছে, এটাকে বুকলেট বলে। সেই বুকলেট গুলোতে তারা হচ্ছে এই বিভিন্ন রোগ সম্পর্কে বোঝায় এমন ভাবে যাতে একটা ডক্টর না এরকম মানুষও জিনিসটা বুঝতে পারে। সো ওই ওয়েবসাইটটা আপনারা যাবেন এবং ওয়েবসাইটে গিয়ে কিভাবে কোনো মেডিকেল টার্ম ইউজ না করে সহজ ভাষায় একটা পেশেন্টকে বোঝাতে পারা যায় সেটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা ওদের হচ্ছে ড্রাইভিং এর উপর খুব ইম্পর্টেন্ট, যে ড্রাইভিং রিলেটেড কিছু ব্যাপার থাকে, সেই ড্রাইভিং রিলেটেড যে ডিকেএলভি বলে, সো ওগুলো আমাদের জানতে হবে যে কিভাবে বিভিন্ন ড্রাইভিং এর উপর ওদের রেস্ট্রিকশন, বিভিন্ন ডিজিজে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সো এই ওয়েবসাইট গুলো দেখলে মোটামুটি আমাদের আইডিয়া হবে। আর এটা ছাড়াও যে পাস টেস্টের বিভিন্ন রকম ভিডিওস আছে, এই ভিডিওস গুলা, তারপর হচ্ছে পেসেস ওয়াক, এরকম অনেক ধরনের পেসেস ফর ইউ, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। সো এগুলো দেখে দেখে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। জি ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে অ্যাপ্রোচটা যারা মানে অ্যাপ্রোচটাই কি শুধু দেখে নাকি আমাদেরকে হচ্ছে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট পর্যন্ত যেতে হয়? এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, সবই করতে হয়। যখন আমাদের এক্সামিনেশন করা হয়, এক্সামিনেশন করে আমাদের ফিজিক্যাল ফাইন্ডিংসটা বলে তাকে ডায়াগনোসিস একটা বলতে হয়, ডিফারেনশিয়ালস বলতে হয়। ডিফারেনশিয়ালস এর পর কি কি ইনভেস্টিগেশন আর ম্যানেজমেন্ট প্ল্যান, এটা আমাদেরকে জানাতে হয়। এবং এটা হচ্ছে স্টেশন 1, 3 আর স্টেশন 5 এর পোরশন। এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট প্রোটোকলটা তো অবভিয়াসলি মেবি আমাদের থেকে অনেকখানি ডিফারেন্ট হবে। ইউকেটার জন্য আমরা কি ফলো করতে পারি, বা রিসেন্ট রিসোর্স কিছু আছে কিনা যেগুলো হচ্ছে ইউকের আপডেটেড ট্রিটমেন্ট প্রোটোকল গুলো পাওয়া যাবে বা আমরা পড়বো এমআরসিপির জন্য? ওদের যদি যেটা একটু যে বলতেন। মেইনলি হচ্ছে যে নাইস গাইডলাইন্স ওরা ফলো করে। নাইস গাইডলাইন্স এটা আমরা কিন্তু এমআরসিপি যখন পার্ট 1 দিব তখন থেকেই কিন্তু আমরা নাইস গাইডলাইন্সটা আমরা ডাউনলোড করে মানে খুব ইম্পর্টেন্ট যে ডিজিজ গুলো সেগুলো আমাদেরকে আমরা দেখতে পারি। এটা ছাড়াও যেটা আমাদের ডেভিডসনের যে ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, আর কুমার ক্লার্ক একটা বই আছে মেডিসিনের, ওই বইটাতেও কিন্তু ম্যানেজমেন্ট প্ল্যান যেটা, সেইটা আমরা এগুলো দেখে কিন্তু আমরা আইডিয়া করতে পারি। সো ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্রোটোকল অ্যাকচুয়ালি অলমোস্ট সেম। আমরা কিন্তু ইউকের ম্যানেজমেন্ট প্রোটোকলই বাংলাদেশে ফলো করি, কারণ আমাদের সব বইগুলোই দেখবে যে ব্রিটিশদের আর কি। সো সমস্যা কোনো হবে না, কারণ হচ্ছে যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমরা অত ডিটেলস কিন্তু কখনোই জিজ্ঞেস করে না, জাস্ট আউটলাইনটা জিজ্ঞেস করে। সো এটা আমাদের যে খুব নাইস গাইডলাইনের সবকিছু পড়ে ফেলতে হবে সেটাও না, কি খুব লিমিটেড কিছু ডিজিজ যেগুলো খুব কমন, লাইক অ্যাজমা, সিওপিডি, এই ধরনের ডিজিজের আমাদের জানতে হবে, বা হাইপারটেনশন, এগুলো আমাদের জানতে হবে। সো এগুলো জানলেই আমরা অ্যান্সার করতে পারবো। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে এই প্রিপারেশন গুলো আপনার মতে আমাদের কখন থেকে শুরু করা উচিত, বা মেডিকেল স্টুডেন্ট হিসেবে যদি আমার টার্গেট এমআরসিপি থাকে, ওই ক্ষেত্রে আমার প্রিপারেশনটা আসলে কখন থেকে এবং কিভাবে শুরু করা উচিত প্রাইমারি লেভেল থেকে, যদি আপনি একটু বলতেন। আচ্ছা, আমার যেটা মানে আমি যেটা বলবো যে আমার সাজেশন থাকবে যে আমরা যখন ওয়ার্ডে যাব, ওয়ার্ডে তখন থেকে কিন্তু আমরা চেষ্টা করব যে পেশেন্টদের সাথে কথা বলার। কিভাবে এখন আসলে কোভিড সিচুয়েশনে ইটস ভেরি ডিফিকাল্ট, যারা 3rd ইয়ার 4th ইয়ার তারা কিন্তু মিস করছে ওয়ার্ডগুলোতে গিয়ে পেশেন্টদের সাথে কথা বলা, ইটস রিয়েলি স্যাড। কিন্তু যখন তোমরা সুযোগ পাবে, বা আপনারা যখন সুযোগ পাবেন, তখনই আমরা হিস্ট্রিটা কিভাবে নিতে হয়, মানে আমরা পর হিস্ট্রি নেওয়া, প্লাস হচ্ছে যে পেশেন্টের এক্সামিনেশন পয়েন্ট গুলো, এগুলো আমরা জেনে আমরা নিজেরা প্র্যাকটিস করব। অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ডরা মিলেও কিন্তু দেখা যায় যে নিজেরাই প্র্যাকটিস করলাম হয়তো। তো সো এইভাবে আমরা প্র্যাকটিস করে আমরা শুরু থেকে আমরা চেষ্টা করব যে প্র্যাকটিস করার। আর এমআরসিপির জন্য প্রিপারেশন আমি বলবো যে ইন্টার্নশিপটা আমরা খুব ভালো মতো করি, প্র্যাকটিক্যালি আমরা নলেজ নেই। ওই সময় কিন্তু আপনি যদি পড়াশোনা করতে যান, থিওরি পড়তে যান, তখন কিন্তু আপনার মানে হসপিটালের ডিউটি গুলোতে কিন্তু আপনার দেখা যাবে যে ওইভাবে মনোযোগ দিতে পারবে না। সো হসপিটালে আমরা খুব ভালো মতো 1 বছর ইন্টার্নশিপটা কমপ্লিট করব। করার পরবর্তীতে আমরা যখন প্রথম আমরা ট্রেনিং এ ঢুকবো, তখন থেকে আমরা এমআরসিপির জন্য পড়াশোনা শুরু করব। আই থিঙ্ক এটা আমার জন্য মনে হয় যে বেটার অপশন। অনেকে ইন্টার্নশিপ থেকেই শুরু করে দেয় পড়াশোনা, সেটা আপনারা করতে পারবেন যেটা পসিবল, কিন্তু ইন্টার্নশিপটা সবাই যেন এনজয় করে এবং ভালো মতো যেন পেশেন্ট গুলো দেখে, প্র্যাকটিক্যাল নলেজটা যেন আমরা নিতে ভুল না, মানে চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো এইটা আমার সাজেশন থাকবে।
আর পরবর্তীতে তো অবশ্যই আফটার ইন্টার্নশিপ আপনারা যে কোনো সময় এমআরসিপির জন্য প্রিপারেশন নিতে পারেন। খুব বেশি সময় লাগে সেটা বলবো না, অনেক সময় 6 মাস টাইম দিলেই পার্ট 1 এর জন্য ইনাফ, এন্ড পার্ট 1 হয়ে গেলেই পার্ট 2 এর জন্য আপনি কনফিডেন্সটা পাবেন। সো আপনারা 6 মাস টাইম দেন, 6 মাসের জন্য মধ্যে আপনারা ইজিলি মাস্টার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই ক্ষেত্রে তো আপনি অনেক কিছুই বললেন, যে অ্যাকচুয়ালি আপনি অনেক ইনফরমেশনই দিয়ে দিয়েছেন, আর কোনো কিছু তেমন জানারই থাকে না। তাও হচ্ছে ম্যাম, স্কিল ডেভেলপমেন্ট শুধুমাত্র এমআরসিপি যে এমন না, আমাদের পার্সোনাল লাইফেও অনেক বেশি, ডক্টর হিসেবে তো খুবই জরুরি। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে খুব একটা এটা আমাদেরকে কেউ এভাবে শিখায় না, বা হচ্ছে আচ্ছা। সবকিছু হয়তো নেওয়া শেখানো হচ্ছে, বাট কিভাবে একটা পেশেন্টের সাথে ডিল করব, বা একটা খারাপ পেশেন্ট আসলো, বা হচ্ছে একটা অ্যাংরি পেশেন্ট যেটা বললেন, এসব জিনিস হচ্ছে এমআরসিপি লেভেলে গিয়ে আমাদের শিখতে হচ্ছে। প্রাইমারি লেভেলে এসব জিনিস আমাদের বিল্ড আপ করার জন্য, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট টু লাইক থার্ড ইয়ার থেকে তো আমাদের নর্মালি ওয়ার্ড প্লেসমেন্ট চলে, ওই স্টুডেন্টদের জন্য কিছু যদি টিপস দিতেন, যে আসলে এরকম কমিউনিকেশন স্কিলটা মেইনলি আমরা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি। এটা তো মানে খুব ভাইটাল একটা জিনিস, আমাদের প্র্যাকটিস করতে হলে তো সবার আগে এই জিনিসটাই লাগবে। আমি যেটা বলবো যে হ্যাঁ, এটা প্র্যাকটিসটা করতে হলে আমাকে রিয়েল লাইফে আমাকে ফেস করতে হবে পেশেন্ট, হ্যাঁ, প্রচুর পেশেন্ট দেখতে হবে। এটা আমি ঘরে বসে প্র্যাকটিস করতে পারবো না, আমাকে হসপিটালে ঘুরতে হবে, হসপিটালে টাইম দিতে হবে, অনেক পেশেন্ট ঘুরে ঘুরে দেখতে হবে, নানা রকম পেশেন্ট দেখতে হবে, এক্সামিনেশন করতে হবে। এবং এটা কিন্তু একদিনের প্রসেস না, কারণ থার্ড ইয়ারে আমি যে এক্সামিনেশন করছি সেটা কিন্তু পেসেসে যখন পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি তখনও সেম এক্সামিনেশন, তাই না? রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন কিন্তু থার্ড ইয়ারেও আমাদের ওয়ার্ড ফাইনাল হয়। আবার আমাদের হচ্ছে যখন আমরা এমবিবিএস পাস করছি তখনও কিন্তু এক্সামিনেশন করছি, এফসিপিএস দিচ্ছে, এমডি দিচ্ছে, সবসময় কিন্তু এই রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন আসছে, শর্ট কেস আসছে, তাই না? সো এগুলো হচ্ছে আমাদের, এটা আস্তে আস্তে হবে। আমি এমবিবিএস লেভেলে যেটা পারবো সেটা কিন্তু তার চেয়ে বেশি পারবো যখন আমি আরো 4-5 বছর অভিজ্ঞতা অর্জন করে যখন আমি এমআরসিপি পরীক্ষা দিব বা এফসিপিএস পরীক্ষা দিব। সো এটা সময় দিতে হবে, সময়ের সাথে সাথেই হয়ে যাবে, মানে এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা শুরু করতে হবে। যে আমাকে এখন শুরু করলে কোনো না কোনো সময় ইনশাল্লাহ আমরা অবশ্যই সুন্দর মতো আমরা সব ফিজিক্যাল এক্সামিনেশন করে গুলো এলিসিট করতে পারবো। কারণ এটা যদি আমরা সময় না দিই তাহলে কিন্তু আমাদের এটা হবে না, এটা একদিনের ব্যাপার না, এটা আমাদের আস্তে আস্তে। এই জন্যই আমাদের এই পরীক্ষাগুলোতে মানে আমাদের থার্ড ইয়ার থেকেই শুরু করে, কারণ আমরা যদিও ফিফথ ইয়ারে আমাদের মেইন ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো পরীক্ষাতে থাকে, কিন্তু শুরু করি কিন্তু আমরা থার্ড ইয়ার থেকে, কারণ এটা প্র্যাকটিসের ব্যাপার। আর অবশ্যই ইন্টার্নশিপে আমরা রিয়েল পেশেন্ট ফলো করবো, যত পেশেন্ট দেখবো, এমার্জেন্সি পেশেন্ট যত দেখবো ততই আমরা পেশেন্টের সাথে যারা রিলেটিভ তাদের সাথে ডিলিংসটা আমরা শিখবো। এটা রিয়েল লাইফ প্র্যাকটিস ছাড়া আমরা কিন্তু এটা পারবো না, যতই আমি থিওরি পড়ি বা যতই আমরা বাসায় বসে প্র্যাকটিস করি। সো আমাদেরকে প্রচুর পেশেন্ট দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস যেটা বলবো, যে আমরা যখন পেসেস এর জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতাম, আমরা কিন্তু একটা হসপিটাল, নিজের হসপিটাল শুধু সেই হসপিটাল দেখতাম তা না, আমরা কিন্তু ঢাকার মধ্যে যত হসপিটাল আছে, লাইক নিউরোলজিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা নিমসে চলে যেতাম, বা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের জন্য এনআইসিবি চলে যেতাম। মানে যেখানে আমি যে পেশেন্ট ভালো থাকবে এবং যে পেশেন্টকে যত সুন্দর মতো দেখতে পারবো তত বেশি জানবো। সো যত বেশি পেশেন্ট দেখবো তত বেশি আমরা এই এক্সামিনেশন গুলো ভালো পারবো, তাই না? সো এই জিনিসগুলো থিওরি প্লাস আমার প্র্যাকটিক্যাল নলেজ দুইটাই লাগবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর একটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলেন। ম্যাম, এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে প্র্যাকটিস করব, প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে যদি কিছু মেডিকেল বা কিছু হসপিটাল যদি আমাদেরকে সাজেশন করতেন, যে যেরকম কেস, আরেকটা জিনিস জানার ছিল ম্যাম, আরেকজন জানতে চেয়েছিল যে কেস লিমিটেড থাকে কিনা, লাইক এই সিস্টেম থেকে একটা কেস থাকবে বা এই প্যাটার্নের একটা কেস থাকবে, এরকম কি কেস প্যাটার্ন ঠিক মতো দেওয়া থাকে কিনা বা লিমিটেড থাকে কিনা, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, কিছু ব্যাপার তো আছে, যে কিছু কমন কেস তো থাকেই, যেমন সিওপিডি পেশেন্ট থাকে, তারপর যেমন মানে সিওপিডি ছাড়াও হচ্ছে যে পেশেন্ট যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এটা মোটামুটি জানা কথা যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের পেশেন্ট আসতে পারে। বাট তার মানে এই না যে কিছু রেয়ার পেশেন্ট থাকবে না, অনেক সময় কিছু রেয়ার পেশেন্টও থেকে যায়। যেমন যেহেতু একটা ইউকের পরীক্ষা, অনেক সময় ট্রান্সপ্লান্ট, যেমন হচ্ছে যে আমার কাছে আমরা যখন এক্সামিনেশন করতাম এরকম ট্রান্সপ্লান্ট রিলেটেড, আমাদের দেশে
কিন্তু ট্রান্সপ্লান্ট পেশেন্ট কম পাওয়া যায়, যেমন রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট কম, লাং ট্রান্সপ্লান্টেশনের পেশেন্ট কম পাওয়া যায়, কিন্তু বাইরের দেশে কিন্তু প্রচুর লাং ট্রান্সপ্লান্টেশন, রেনাল ট্রান্সপ্লান্টেশন হয়। সো এই পেশেন্টগুলো কিন্তু খুঁজে খুঁজে বাংলাদেশে দেখা যায় যে খুব কম পাওয়া যায়। কোথায় পাওয়া যায় সেটা কিন্তু বিভিন্ন জনের মাধ্যমে ইনফরমেশন নিয়ে সেখানে গিয়ে দেখে আসতে হয়, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার সময় তখন কিন্তু মিস হয়ে যেতে পারে। সো এই ধরনের কেস মানে রেয়ার কেসও চলে আসে। সো এগুলো হচ্ছে যে দেখতে হবে। আর ব্যাপার হচ্ছে যে কোথাও বলা মানে কিছু কেস আমরা জানি যে ভালভুলার কেস হার্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমে আসতেই পারে, কিন্তু তার মানে যে কনজেনিটাল কেস আসবে না সেটাও কিন্তু কোনো পসিবিলিটি নেই। আর সবচেয়ে যেটা কি নিজের দেশের পেশেন্ট না, আমরা নিজেরা যেসব পেশেন্ট দেখি সেটা কিন্তু দেখা যাবে যে বাইরের একটা ইউরোপিয়ান কান্ট্রির পেশেন্টের কিন্তু বডি স্ট্রাকচার থেকে শুরু করে ফাইনিংস গুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে। বা হয়তো যখন ইন্ডিয়ান পেশেন্ট তারা হয়তো অনেকটা আমাদের মতো সিমিলার, কিন্তু তারপরে কিছু কিছু জিনিস হয়তো একটু ডিফারেন্ট হবে। সো এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, একদম কিছু কেস আছে, 8-10টা কেস হচ্ছে আমরা জানি যে এরকম গুলো মোটামুটি কমনলি আসে, মাঝে মাঝে রেয়ার চলে আসে, কিন্তু আমাদের সবগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে যাতে যে কোনো পেশেন্ট দিলেই যেন আমরা পারি। জি ম্যাম, ম্যাম ওইটার জন্যই হচ্ছে কোশ্চেনটা করতে চেয়েছিলাম প্রথমে, যে আপনি যে বললেন যে ন্যাশনাল ইনস্টিটিউট গুলা বা রিসার্চ সেন্টার গুলা যে স্পেসিফিক যে ডিজিজের আছে ওইগুলাতে কি আমরা হচ্ছে কিছু পেশেন্ট দেখলাম, বাট বাইরের যে কোনো পেশেন্ট আর বাংলাদেশি পেশেন্টের তো কমিউনিকেশন লেভেলটাই হচ্ছে ডিফারেন্ট থাকে। যে মনে করেন যে তারা যে টাচ করা বা এসব জিনিস কিন্তু নর্মালি পেশেন্টদেরকে করা যায় না, আর ফিমেল পেশেন্ট হলে তার কথাই নেই, মানে এক্সপোজই করা যাবে না তো এক্সামিনেশন অর এনিথিং। তো ওই ক্ষেত্রে কি এফেক্টিভ হয় কিনা এরকম, মানে পেশেন্ট দেখাটা কতটুকু হয় না? আমরা যেমন হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট বলতে চাই যে আমরা যখন এখানে আমাদের পেশেন্টদের সাথে কথা বল মানে এক্সামিনেশন করি, আমরা কিন্তু পেশেন্টকে কখনো এক্সপ্লেইন করি না যে আমরা কি করছি। লাইক আমি হচ্ছে পেশেন্টকে বললাম আপনি শুয়ে পড়েন, আপনার একটু বুকটা দেখবো, দেখার পরে আমি দেখে ফেললাম, পেশেন্টের সাথে টোটালি কোনো কথা বললাম না, শেষ করে আচ্ছা থ্যাংক ইউ বলে আমরা চলে আসলাম। কিন্তু ওইখানে কিন্তু সেরকম না যে আপনি একটু বলা হবে যে আমি এখন আপনার এখানে রাখবো, আমি কি রাখবো কিনা, তখন পেশেন্ট যদি বলে হ্যাঁ রাখো, বাট এটা কিন্তু ওদের দেশে কিন্তু ওরা পেশেন্টকে অনেক বেশি রেসপেক্টফুলি ট্রিট করবে, বা প্রতিটা পয়েন্ট আমরা বলবো যে আমি এটা কিন্তু দেখছি, আমি কিন্তু তোমার এখন অসকালটেট করবো, আমি ওভাবে অসকালটেট বলবে না, আমি হার্টটা শুনছি, আপনার হার্ট সাউন্ড শুনছি, বা আমি এখন আপনাকে পিছনে শুনছি, ব্যাকে আপনার জোরে জোরে শ্বাস নেন, এভাবে মানে পেশেন্টকে আমরা প্রতিটা মুহূর্তে ওরা কথা বলে। সো এইটা হচ্ছে আমরা এখান থেকে প্র্যাকটিস করে যাব যাতে ওই সময় পরীক্ষার সময় না হয়। সো আমি যেটা বললাম যে অনেক ধরনের ভিডিও আছে, যখন আপনারা পেসেসের জন্য প্রিপারেশন নেবেন ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন, বিভিন্ন ফোরামে ভিডিওগুলো পাওয়া যায়। সো ভিডিও নিয়ে কোনো টেনশন নেই, ভিডিও দেখে কিভাবে পেশেন্টকে কমেন্ট দিতে হবে সেটা আপনারা খুব ইজিলি শিখে যাবে, শুধু প্র্যাকটিস করতে হবে যে কিভাবে বলবো। বলতে গেলে প্রথমে মনে হয় যে আমাদের দেশে যেহেতু আমাদের বলা প্র্যাকটিস নাই, সো আমাদের প্রথম প্রথম খুব হেজিটেন্সি লাগে যে কিভাবে বলবো, পেশেন্ট মাইন্ড করবে কিনা, বাট আসলে করে না, ওদের পেশেন্ট গুলো খুব ভালো। আমাদের দেশের পেশেন্ট গুলো যেমন কোঅপারেটিভ, ওদের পেশেন্ট গুলো খুব কোঅপারেটিভ থাকে এবং তারা খুবই হেল্প করে। সো ইভেন পরীক্ষার সময় তারা এক্সামিনেশনের সময় তারা যে ওই যে বললে যে এক্সপোজারের জন্য সমস্যা, সেটা না, তাদের যদি পারমিশন দেওয়া হয় তারা নিজেরাই এক্সপোজ করে বলে যে ঠিক আছে তুমি এক্সামিন করো। সো ওরাও কিন্তু অনেক হেল্পফুল থাকে পরীক্ষার সময়। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই যে ডিফারেন্ট কান্ট্রি বলে সমস্যা হবে এরকম কিছু না, ওদের ওরকম ভাবে ট্রেনিং এ দেওয়া থাকে যারা পেশেন্ট গুলো, তাদেরকে আগে থেকে ডিরেকশন দেওয়া থাকে যে যদি বলা হয় কিন্তু তোমার পারমিশন নিতে হবে, সব সময় পারমিশন নিতে হবে, প্রতিবার পেশেন্টকে বলতে হবে যে আমি এটা করছি, তুমি এভাবে আমাকে হেল্প করো, ওরা করবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। অনেকক্ষণ থেকে আপনি হচ্ছেন অ্যাকচুয়ালি এগুলো শুধু এমআরসিপি বললে ভুল হবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সবারই মানে ম্যান্ডেটরি থাকা উচিত। যেরকম বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করা উচিত, মেডিকেল লাইফটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন দিয়ে শুরু হওয়া উচিত, কারণ এটাই অ্যাকচুয়ালি মেইন জিনিস। না হয় হচ্ছে পেশেন্টই তো কমিউনিকেট করতে পারে না, পেশেন্ট হচ্ছে কথা বলবে এখানে ঠিকই, বাট বাইরে গিয়ে হচ্ছে অন্য ডাক্তার খুঁজবে যে ডাক্তার ভালো লাগেনি, বা মেজরে যে পেশেন্টের এটাই কমপ্লেন থাকে যে ডাক্তার তো আমাকে দেখলোই না, ডাক্তার হচ্ছে সময় দিল না। এই জিনিসটা আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, দেখা যাবে যে তুমি অনেক একটা পেশেন্টকে বারবার করে জিজ্ঞেস করছো আপনার কোনো প্রবলেম আছে কিনা, সে বলবে না। যখন স্যার রাউন্ডে আসবে এবং পেশেন্টের পাশে দাঁড়ায় বলবে যে আপনার কি সমস্যা, তখন সে কিন্তু গড়গড় করে বলতে থাকবে, মানে জুনিয়র বলে আমাকে তারা খুব একটা গুরুত্বই দিল না, কিন্তু দেখা গেল যে সিনিয়র স্যার আসলো, স্যারের সামনে। সো
এই জিনিসগুলো পেশেন্টের সাথে র্যাপো বিল্ড করতে হবে। এবারে সে যেন তোমাকে ট্রাস্ট করে বা আমাদেরকে ট্রাস্ট করে সে তার মনের কথাগুলো খুলে বলে। অনেক সময় তার পেশেন্টরা কিন্তু হাইড করে বা ঠিক মতো বলতে চায় না, জুনিয়র দেখলে বলতে চায় না। হ্যাঁ, দেখা গেল যে সিনিয়র ডক্টর বা প্রফেসরদের সামনে তারা একের পর এক সিমটম বলে যাচ্ছে। সো আমাদেরকে এইভাবে বিল্ড আপ করতে হবে, যে আমাদেরকে এভাবে করতে হবে যে তাদের সাথে এমন ভাবে কথা বলতে হবে যাতে একটা র্যাপো তৈরি হয়, যে সে ট্রাস্ট করবে এবং আমার উপর কনফিডেন্সটা রেখে সে আমার কাছে ট্রিটমেন্টটা নিবে। ব্যাপারটা হচ্ছে যে আমাকে এটাই এমআরসিপি কিন্তু আমাকে বিল্ড আপ করবে, সেটাই যে শুধু আমি নলেজেবল ডক্টর হব বা আমি সব ফিজিক্যাল ফাইন্ডিংস পেলাম ট্রিটমেন্ট করলাম, দ্যাটস নট অল। আমি কিভাবে একটা গুড ডক্টর হব এবং পেশেন্টকে আমরা, পেশেন্ট আমার সাথে কাছে ট্রিটমেন্টটা পেয়ে খুশি হয়ে হাসি মুখে বাসায় ফিরবে, সেটা কিন্তু এমআরসিপির মাধ্যমে কিন্তু আমি যেটা বলবো যে কমিউনিকেশন বলো বা হিস্ট্রি, এই যে কিভাবে একটা হিস্ট্রি নিতে হয় বা কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা এমআরসিপিতে যত সুন্দর করে এটা দেখে বা করে, এটা কিন্তু আমরা অন্য পরীক্ষায় কিন্তু এভাবে আমরা দেখি না। সো অ্যাজ এ গুড ডক্টর যদি হতে মানে হওয়ার জন্য এই কমিউনিকেশনটা যদি আমরা করি, ওভারঅল কিন্তু সবাই কিন্তু এটা বেনিফিটেডই হবে আলটিমেটলি। সো এমআরসিপির কথা আমি এটাই বলবো যে নট অনলি নলেজ অ্যান্ড অ্যাটিটিউড, পেশেন্টের সাথে আমি কিভাবে কমিউনিকেট করছি এবং অ্যাজ এ গুড হিউম্যান বিং, এটা কিন্তু অ্যাজ এ গুড ডক্টর, অ্যাজ এ গুড হিউম্যান বিং আমি কিভাবে একটা পেশেন্টকে ডিল করছি, সেটাও কিন্তু এই পেসেস পরীক্ষা দিতে গিয়ে আমরা শিখেছি। সো এই এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে আমি পেসেস না দিলে হয়তো কোনোদিনও শিখতাম না। সো আই থিঙ্ক এটা যদি আমরা এভাবে না চিন্তা করি যে শুধু যারা এমআরসিপি না, আমরা যে কোনো পরীক্ষায় দিই বা আমরা এমবিবিএস লেভেলেও থেকেই যদি আমরা শুরু করি এটা, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে যাবে, কেমন? সো এইটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ডক্টর। জি ম্যাম, অনেক সুন্দর এবং অনেক বেশি কার্যকরী একটি উপদেশ আমাদের জন্য, যে এই জিনিসগুলো আমাদের নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করা উচিত। এবং আপনি অসাধারণ একটা ক্লাসের মাধ্যমে আমাদেরকে আজকে অনেক সুন্দর কিছু ইনফরমেশন উপহার দিলেন, সেই জন্য ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আজকে এখানে যারা যুক্ত আছেন তারা কেউ চাইলে যে কোনো কোশ্চেন করতে পারেন। একজন মেবি কোশ্চেন করতে চাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম হচ্ছে আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে যারা মানে পেসিস এর জন্য প্রিপারেশন নিতে চায়, তো যারা বিভিন্ন ইনস্টিটিউটে যাবে, তারপর হচ্ছে পেশেন্ট দেখবে, অনেক অভিজ্ঞতা অর্জন করবে। ম্যাম সেক্ষেত্রে তো যদি আমি আরেকটু এগিয়ে আসি, যে আমাদের ইন্টার্ন লাইফে অনেক প্লেসমেন্টে আমাদের হচ্ছে ডিউটি থাকে কম বেশি, তো একজন স্টুডেন্ট সে যদি চিন্তা করে যে হচ্ছে হ্যাঁ আমি আমার সিপি দিব এবং হচ্ছে আমার হচ্ছে স্টেপগুলো এরকম যে পার্ট 1 পার্ট 2 এবং পেসেস, এবং সে যদি ওইখান থেকে হচ্ছে প্রিপারেশন নিতে চায়, যে ঠিক আছে আমি ভিডিও দেখলাম এবং হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতে হয় সেগুলো সবকিছু দেখব, এবং তার সেই সময়টুকু যে অল্প যে সময়টা সে প্লেসমেন্টের জন্য পায়, যেমন হচ্ছে সিসিউতে বা হচ্ছে অন্যান্য যে প্লেসমেন্টগুলোতে সে পেলো, সেই প্লেসমেন্টটাকে যদি সে দুইভাবে ইউটিলাইজ করতে যায়, ঠিক আছে আমি হচ্ছে এখান থেকে কিছু জিনিস শিখতে চাচ্ছি এবং হচ্ছে পেসেস এর জন্য আমি একটু প্রিপারেশন নিতে চাচ্ছি, তখন ম্যাম হচ্ছে সে কিভাবে নিতে পারে, আপনার যদি একটু বলতেন। ম্যাম আপনার মিউট করা আছে। আমি যেটা বলবো যে সে যখন প্লেসমেন্টে যাবে, হ্যাঁ যখন স্টুডেন্ট অবস্থায়, হ্যাঁ আমি বলবো যে পরীক্ষা নিয়ে বেশি চিন্তা না করতে। হ্যাঁ, জাস্ট আমার যেটা মনে হয় যে আমি যখন প্রথম থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গিয়েছি, তখন কিন্তু আমি একটা মানে জাস্ট একটা আমি থিওরি জেনেই কিন্তু গেছি, তখন কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই বা কিছু না। আমার তখন হচ্ছে যে আমরা ফ্রিলি পেশেন্ট দেখবো, যেমন পেশেন্টের হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। একটা আমাদের তো আমাদের বিভিন্ন রকম ক্লিনিক্যাল এক্সামিনেশনের বই আছে, তাই না, যেমন ম্যাকলিওড, তারপর হচ্ছে ম্যাকলিওডটাই আমরা মেইনলি পড়ি। সো এই বইটা আমরা দেখলাম, যে দেখে কিভাবে হিস্ট্রি নিতে হয় বা কিভাবে এক্সামিনেশন করতে হয়। ওই প্লেসমেন্টের মধ্যে আমরা এই এক্সামিনেশন টেকনিক আর হিস্ট্রিটা কি কি পয়েন্ট আমি হিস্ট্রিতে নিব, শুধু আমরা এইটার উপর কনসেন্ট্রেট করব। আমি পরীক্ষার কথা চিন্তা না, যে আমি ডক্টর হব, আমি আমি ফিউচার ডক্টর, সো আমি এখন আমার প্লেসমেন্টটা আছে, আমি এই প্লেসমেন্টটা আমি
অ্যাজ মাচ অ্যাজ পসিবল পেশেন্টের হিস্ট্রি নিতে থাকবো। আমরা যত পেশেন্টগুলো আমরা দেখবো এই 5 দিন হোক বা 7 দিন হোক, এর মধ্যে পেশেন্টগুলোর হিস্ট্রিগুলো আমরা লিখে ফেলবো। হিস্ট্রিগুলো কিভাবে লিখবো, লেখার পর আমি এক্সামিনেশনগুলো আমরা পারছি কিনা, যদি আমি না পারি সেটা আমাদের যারা সিনিয়র আছে বা স্যাররা আছেন তাদের কাছ থেকে আমরা দেখে নিব যে তার কি ফাইন্ডিংস আছে, তখন তার থেকে আমরা শেখার চেষ্টা করব। আস্তে আস্তে যখন আমি এই অ্যাপ্রোচটা পারবো যে হিস্ট্রি নিচ্ছি এবং আমি এক্সামিনেশন করছি, এটা কিন্তু আস্তে আস্তে যখন আমরা দেখা যাবে যে পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু এটা আরো ইমপ্রুভ হবে। সো এটা হচ্ছে এমবিবিএস এর কথা বললাম। আর যখন আমি ট্রেনিং লেভেলে যাব বা ইন্টার্নশিপে যাব বা আমরা অনারি করছি বা কোথাও জব করছি, তখন কিন্তু আমাদের অ্যাপ্রোচটা তখন ডিফারেন্ট হবে। তখন কিন্তু আমরা থিওরি জানি, আমরা অলরেডি পেশেন্টে জানি কিভাবে এক্সামিনেশন করি, এটাকে আমরা রিফাইন করতে হবে। এটা হবে তখন। সো যখন আমাদের প্লেসমেন্ট থাকবে তখন আমরা ওই টাইমটা ইউটিলাইজ করব পেশেন্ট দেখার উপর, মানে পরীক্ষার কথা টেনশনটা আমরা তখন হেডেকটা নিব না, কেমন? সো এই আমার কাছে মনে হয় যে এভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ পরীক্ষার আগে মানে পরীক্ষা না দেওয়ার টাইমটা যখন পরীক্ষা আমি জানি যে 2 মাস পর পরীক্ষা, তখন কিন্তু পড়াশোনা বা পরীক্ষা রিলেটেড চিন্তাগুলো দেখা যায় যে কাজটা করে, যে পরীক্ষার জন্য প্রিপারেশন। কিন্তু তার আগে ইউ হ্যাভ টু এনজয় ইউর টাইম, যে আমি যে হিস্ট্রিটা নিচ্ছি, কিভাবে হিস্ট্রি নিচ্ছি, এটা আমি নিজের মতো একটা টেকনিক বিল্ড আপ করবো, কেমন? করতে 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 যখন আমি দেখছি যে হ্যাঁ আমি হিস্ট্রি এলিসিট করতে পারছি, ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারছি, তখন আমি ওইভাবে পরীক্ষা অনুযায়ী আমরা প্রিপারেশন নেব। এটা আমার নিজের কথা, অনেকে হয়তো শুরু থেকে স্টার্ট করতে পারে, এটা কোনো ব্যাপার না। সো এটা আমার সাজেশন অ্যাকচুয়ালি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার এই সেশন হচ্ছে সবাই দেখছে এবং এই সেশনের মাধ্যমে সবাই উপকৃত হচ্ছে। তো ম্যাম হয়তো অনেকেরই স্বপ্ন থাকে যে সে এমআরসিপি দিবে বা হচ্ছে এমআরসিপি পরীক্ষায় ভালো মতো উত্তীর্ণ করবে। তো যারা হচ্ছে ম্যাম, আপনি আপনার সেশনে বলেছেন যে হচ্ছে আমরা যেমন থার্ড ইয়ার এক্সামিনেশন করি বা হচ্ছে থার্ড ইয়ার থেকে যে মানে এক্সামিনেশন প্রসিডিউরগুলো আমরা যে আস্তে আস্তে শিখতে থাকি, তো ম্যাম হচ্ছে পেসিএস এর ক্ষেত্রে যে এক্সামিনেশন গুলো করা হয় ওইটা কি সেম জিনিস নাকি হচ্ছে কোনো ডিফারেন্স আছে? আর মানে ম্যাম হচ্ছে এক্সামিনেশনের প্রসিডিউর গুলো যদি কেউ কনসার্ন থাকে যে ঠিক আছে আমি থার্ড ইয়ার থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ডে যাব এবং হচ্ছে এক্সামিনেশন করব, তো তার এক্সামিনেশন স্কিলটা আরো ডেভেলপ হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ম্যাম আস্তে আস্তে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং হচ্ছে সে ইন্টার্ন লাইফে যখন যাবে তখনও সে এক্সামিনেশন করবে। যখন তার ইন্টার্ন শেষ হয়ে যাবে তখনও হচ্ছে সে যখন কোনো জায়গায় ডিউটি করলো বা অনারি করলো তখনও হচ্ছে সে এক্সামিনেশন করলো। তখন তার এই যে নলেজটা সেই যে থার্ড ইয়ার থেকে এটা কতটুকু ইফেক্ট করবে একজন হচ্ছে আপনি এমআরসিপি দিয়েছেন বা হচ্ছে বাইরের যে কান্ট্রিগুলো পরীক্ষাগুলো আছে, যেহেতু স্পেশাল আপনি এমআরসিপি দিয়েছেন, তো এমআরসিপির উপরে কতটুকু ইফেক্ট করবে আপনার কাছে মনে হয়? ইফেক্ট আসলে মানে শুধু এমআরসিপি বলে না, যত ধরনের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আছে থার্ড ইয়ার থেকে আমরা যে নলেজটা ওইটাই কিন্তু আস্তে 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 রিফাইন হচ্ছে। হ্যাঁ, সো ডেফিনেটলি ইফেক্ট করবে, কারণ এই পড়াশোনার যে মানে যে থিওরিটা যেটা বলবো, থিওরিটা তো সেম, পেশেন্টের যে ফাইন্ডিংস গুলো বিভিন্ন ডিজিজ ওয়াইজ এগুলোও কিন্তু মোটামুটি সেম, সেটা ইউরোপিয়ান পেশেন্ট হোক আর বাংলাদেশি পেশেন্ট হোক, মানে পেশেন্টের যে ফিজিক্যাল এক্সামিনেশনের যে ফাইন্ডিংস গুলো আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু অলমোস্ট সেম, তাই না? মানে বাংলাদেশি একটা পেশেন্টের যদি অ্যাজমা হয় তার যা যা ফিচার্স থাকবে, একটা ইউকের পেশেন্টের অ্যাজমা হলেও কিন্তু সেম ফিচার্স। সো এটা হচ্ছে যে আমাদের মনে করলে ভয় পেলে চলবে না যে বাইরের দেশের পেশেন্ট হয়তো ডিফারেন্ট হবে, আসলে তা না। পেশেন্ট কিন্তু পেশেন্টের সিমটমস এন্ড পেশেন্টের সাইন্স কিন্তু সব জায়গাতেই সেম। সো আমার যত আমি পেশেন্ট দেখবো থার্ড ইয়ার থেকেই তো এটা আমাদেরকে তো ম্যান্ডেটরি হসপিটালে যেতে হয়, সো ওয়ার্ডে যেতে হয়। সো যত আমি বেশি পেশেন্ট দেখবো আমার অভিজ্ঞতাটা তত বেশি হবে। আর একটা জিনিস যেটা যে অনেক সময় যেটা করে, অনেকেই যেটা করে যে পরীক্ষার সময় একটা সাইনটা পাচ্ছে না, কনফিউজ যে আসলেই সেই পেশেন্টের এই সাইন্সটা আছে কিনা, তখন কিন্তু অনেকে কনফিউজ করে বলে ফেলে যে হ্যাঁ এটা আছে, অথচ হয়তো পেশেন্ট এটা নাই, বা একটা নর্মাল পেশেন্ট একটা ফিজিক্যাল সাইন পেয়ে গেল। এই জিনিসগুলো যাতে আমাদের না হয়, হ্যাঁ, পরীক্ষার সময় কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি যত দেখবো, যত আমি নর্মাল পেশেন্ট দেখবো বা নর্মাল ফাইন্ডিংস দেখবো, মানে একটা নর্মাল রেসপিরেটরি সিস্টেমের ফাইন্ডিংস কেমন হবে ততই আমি অ্যাবনর্মাল বুঝতে পারবো। সো যত বেশি পেশেন্ট দেখবো, যত বেশি আমার এক্সপোজার থাকবে হসপিটাল বা ওয়ার্ডের সাথে, তত কিন্তু আমার
মানে এক্সপিরিয়েন্সটা বাড়বে। সো ডেফিনেটলি এটা শুরু একদম আমাদের এই মেডিকেল লাইফ থেকে কিন্তু জিনিসটা স্টার্ট হচ্ছে। সো অবশ্যই যত আমি কাজ করব, যত আমি ওয়ার্ডে টাইম দিব, ততই আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। সো এটাতে কোনো ডাউট নাই, তাই না? আর আমাদের সাথে সাথে থিওরিটাও জানতে হবে, পড়াশোনাও করতে হবে। আমরা যখন একটা পেশেন্ট দেখবো, পেয়ে যাচ্ছে কোনো ফাইন্ডিংস, আমরা বই খুলে দেখে ফেলবো যে আসলে কি কি পাওয়া যায়, এর বাদে আর এক্সট্রা কিছু ফাইন্ডিংস আছে কিনা। এটা যত দেখবো দেখবে যে আমরা আস্তে আস্তে সেটা নলেজটাও আমাদের থাকছে, প্লাস আমরা স্কিলটাও ডেভেলপ করছি। সো ওভারঅল এইটাই কিন্তু ওরা দেখে। আর এমআরসিপির সময় তো আমাদের যে সিস্টেমটা ট্রিটমেন্ট মানে এক্সামিনেশন সিস্টেম অলমোস্ট সিমিলার, কিছু কিছু চেঞ্জ আছে, এটা পরীক্ষার আগে এটা হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশনের কিছু না, এটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে অনেকে যারা দেখা গেছে বিসিএস এ চলে যায়, তারা হচ্ছে প্রিপারেশন নিতে থাকে। তো ম্যাম তাদের জন্য আপনি কি বলবেন যে তারা কিভাবে সেক্ষেত্রে প্রিপারেশনটা নিতে পারে, বা হচ্ছে তারা কিভাবে এরকম ভাবে, কারণ আপনি আপনার কথায় বলেছিলেন যে হচ্ছে যে পেসেস এর সময় আপনি কোনো হচ্ছে নিউরোলজিক্যাল কোনো পেশেন্ট থাকলে তাকে আপনি নিউরোসায়েন্সে চলে গেছেন, কিন্তু এখন একজন বিসিএস তার হচ্ছে পেরিফেরিতে যদি ডিউটি পড়ে, তখন সে ম্যাম কিভাবে করতে পারে, সেটা যদি আপনি একটু বলতেন। আসলে হ্যাঁ, এটা আসলে একটু ডিফিকাল্ট। যারা বিসিএস আছে তাদের হয়তো জবের সাথে সাথে যেটা করতে পারে তারা, তাদের তো অনেক পেশেন্ট দেখতেই হয়। হ্যাঁ, যদি কোনো এরকম পেশেন্ট পেয়ে যায়, কারণ তাদের তো আউট পেশেন্ট ডিপার্টমেন্টের ডিউটি পড়ে, ইন পেশেন্টও ডিউটি পড়ে বিসিএস এ, ইভেন উপজেলা যে লেভেলে যে আছে বা সেই সব জায়গাতে কিন্তু সবগুলোতেই সদর হসপিটালের সাথে যুক্ত থাকে তারা। সো ওইসব ক্ষেত্রে তাদের যেসব পেশেন্টগুলো হসপিটালাইজড হবে তাদেরকে দেখতে পারে, এটা এক নাম্বার। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় যে উইকেন্ডে অনেকেই চলে আসে, এসে একটা দুইটা হয়তো, এখানে কিন্তু অনেক ধরনের কোর্স আছে পেসেস এর, সো কোর্সেস গুলোতেও তারা ইনভলভ হয়ে যেতে পারে। তো কোর্সেস ইনভলভ হয়ে গেলে একদিন দুই দিন তারা দেখা গেলো যে বিভিন্ন হসপিটালে একদিনই দেখে ফেললো, 7 দিনেরটা একদিনই দেখে ফেললো, দেখে আবার তারা তার নিজের স্টেশনে চলে গেল বা যেখানে সে জব করে সেখানে চলে যেতে পারলো। সো উইকেন্ড গুলো তারা কাজে লাগাতে পারে, যে উইকেন্ডে এসে দেখে ফেললো, বা অনেকে কিন্তু এভাবে করে। এখন আমি যেহেতু বিসিএস এ ছিলাম না, সো আমি আসলে ঠিক এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো না যে কিভাবে তারা আসলে করে, কারণ আমার সাথে যারা অনেক সিনিয়র বা আমার অনেক জুনিয়র আছে বিসিএস থেকেও কিন্তু তারা পাশ করেছে। সো তাদের এক্সপিরিয়েন্সটা আসলে ওভাবে কিভাবে তার কন্টিনিউ করেছে, আমার যেটা মনে হয় যে এটা শুরু করতে হবে নিজের স্টেশন থেকে, যেখানে সে পোস্টেড, সেখানে যে পেশেন্ট গুলো পাবে সেগুলোর উপর এক্সামিনেশন করবেন। তারপর হচ্ছে আপনারা পেশেন্ট গুলো দেখবেন। আর যদি সম্ভব হয় কোনো কোর্সের সাথে যুক্ত হলে, তাহলে পড়াশোনাটা কন্টিনিউ হয়ে যাবে ভালো মতো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম একটু ছোট প্রশ্ন ছিল, যে একটু কৌতূহলী প্রশ্ন। ম্যাম আপনি আপনার জীবনে আলহামদুলিল্লাহ এমআরসিপি করেছেন, তারপর হচ্ছে এমডি কার্ডিওলজিতে করেছেন, তারপর এফসিএস মেডিসিনে করেছেন। তো ম্যাম অসংখ্য ডিগ্রি আপনার সাথে আপনার ঝুলিতে আছে। তো ম্যাম আমি যদি আপনাকে বলি যে একজন ইন্টার্ন ডাক্তারের মেডিসিন প্লেসমেন্টটা, যেহেতু এমআরসিপিটা মূলত মেডিসিন একাডেমি, একজন হচ্ছে মানে অ্যাজ এ ডক্টর, ইন্টার্ন ডক্টর, তার মেডিসিন প্লেসমেন্টটা কিভাবে ইউটিলাইজ করা উচিত তার পরবর্তী লাইফে, যে আপনি যেমন কার্ডিওলজিতে ক্যারিয়ার করেছেন, তারপর হচ্ছে এফসিবিএস মেডিসিনে দিয়েছেন এবং এমআরসিপি করেছেন, তো তার এই যে আপনার ইন্টার্ন লাইফটা যদি একটু বলতেন, অথবা হচ্ছে আপনি কোন কোন জিনিসগুলো নেক্সট যারা এখন ইন্টার্ন করছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আমার যেটা কিভাবে ইউটিলাইজ করতে পারে। সাজেশন, হ্যাঁ, আমার যেটা সাজেশন থাকবে যে আমরা যেটা মেডিসিনে যখন আমাদের প্লেসমেন্ট ছিল, ওখানে কিন্তু আমাদের দেখা যেত যে যেদিন হচ্ছে অ্যাডমিশন থাকতো, অ্যাডমিশনে আমরা সকাল 8টাতেই চলে যেতাম, অলমোস্ট সারাদিন আমরা থাকতাম, রাত্রি 8টা-9টা পর্যন্ত আমরা অ্যাডমিশন ওয়ার্ডেই থাকতাম। দেখা যেত যে ওখানে ইন্টার্নরা কিন্তু সবচেয়ে জুনিয়র মোস্ট, তাই না, ডক্টর মানে ওয়ার্ডের। সো ওয়ার্ডে যেটা করতাম যে আমরা চেষ্টা করতাম নতুন কোনো পেশেন্ট আসলে সেই পেশেন্ট গুলো হচ্ছে নিজেরা রিসিভ করতে বা পেশেন্ট গুলোর সিমটম শুনতে। এরপর যখন আমরা রিসিভ করতাম বা কোনো সমস্যায় পড়তাম বা কোনো এক্সামিনেশন ফাইন্ডিং নিয়ে কোনো কনফিউশন থাকতো বা ট্রিটমেন্ট নিয়ে, তখন কিন্তু আমাদের সাথে শুধু আমরা ইন্টার্নরা থাকতাম না, আমাদের কিন্তু রেজিস্ট্রার, সিএ, তারপর হচ্ছে মেডিকেল অফিসার বা অনারারি যারা সিনিয়র একটু তারাও কিন্তু থাকতেন, একসাথেই কিন্তু আমরা থাকতাম। তো
তো কোনো সমস্যা হলে কিন্তু তাদের কাছে আমরা কথা বলতে পারতাম, বা আমাদের যারা ইমিডিয়েট প্রফেসর বা কনসালটেন্টরা যারা ছিলেন তারাও কিন্তু প্রচুর হেল্প করতেন। সো আমরা চেষ্টা করতাম যে অ্যাডমিশন গুলো এবং পোস্ট অ্যাডমিশন গুলোতে আমরা পুরোটুকু টাইম হসপিটালে থাকার, কারণ ওই দিন যেটা হতো নাইটে হয়তো অনেক সময় থাকা হতো না, কিন্তু সকাল থেকে আমরা ইভিনিং এবং রাত্রি 9টা পর্যন্ত আমরা অবশ্যই থাকতাম, থেকে পেশেন্ট আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা রিসিভ করতাম। এবং পরবর্তী দিন যেটা পোস্ট অ্যাডমিশনে যে পেশেন্ট গুলো থাকতো সেই পেশেন্ট গুলোর ইনভেস্টিগেশন গুলো চলে আসতো। সো সেই ইনভেস্টিগেশন গুলো দেখে যে আমার যে সিমটম আমি যেটা ডায়াগনোসিস করেছি ইনভেস্টিগেশন দেখে মেলানোর চেষ্টা করতাম যে এটা কতটুকু মিলে যাচ্ছে। কিছু তো এমার্জেন্সি পেশেন্ট আসতো, সাথে সাথে ইনভেস্টিগেশন চলে আসতো, তখনই জেনে যেতাম। পরবর্তী পোস্ট অ্যাডমিশনেও কিন্তু আমরা অনেক ডায়াগনোসিস করতাম। আর স্যাররা যে রাউন্ডটা দিতে, রাউন্ড গুলোতে কিন্তু আমরা পুরোপুরি প্রতিটা পেশেন্ট চেষ্টা করতাম যে নিজেরা ফিজিক্যাল এক্সামিনেশন করে স্যারদের কাছে প্রেজেন্ট করতে। স্যাররা যখন জানতে চাইতো যে পেশেন্টের কি কমপ্লেইন, শর্টলি ব্রিফলি কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেটা কিন্তু আমরা ইন্টার্ন লাইফে শিখেছি যে কিভাবে একটা পেশেন্টের পজিটিভ ফাইন্ডিংস গুলো স্যারদের সামনে প্রেজেন্ট করা। সো আমরা চেষ্টা করবো রাউন্ডের সময় স্যারদের সামনে প্রেজেন্ট করার, তাহলে স্যাররা কোনো ভুল থাকলে কিন্তু স্যাররাও ধরিয়ে দিবেন। এবং সবচেয়ে যেটা যে এটাই কিন্তু শেখার এক খুব ভালো একটা টাইম, যখন আমরা ইন্টার্ন থাকি তখন কিন্তু সবাই কিন্তু আমাদেরকে প্রতিটা জিনিস ধরে ধরে শিখাই দিবে। শুধু মেডিসিন বলে না, আমি যেমন মেডিসিন ওয়ার্ড করেছি, গাইনি এবং সার্জারি ওয়ার্ডও কিন্তু আমরা ভালো মতো করেছি, কারণ যদিও আমরা আমি জানতাম যে আমি হয়তো ওখানে ক্যারিয়ার করবো না, কিন্তু সবগুলো সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে, কারণ আমি যখন একটা মেডিসিনের পেশেন্ট সার্জারিতে যাবে তখন কখন রেফার করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। সো ইন্টার্ন লাইফটাতে আমরা পড়াশোনার প্রেশারটা অতটা না নিয়ে আমরা পেশেন্ট দেখার উপর গুরুত্ব দিব, সেটাই আমার অ্যাডভাইস। আর অবশ্যই যদি আমাদের প্ল্যান থাকে যে এমআরসিপি করব, আমরা ইন্টার্নশিপ থেকেই কিন্তু সেই বইগুলো বা যে কোর্স ম্যাটেরিয়াল লাইক ভিডিওস, তারপর ওয়েবসাইট গুলো, এগুলো আমরা দেখা শুরু করব। তাহলে কি হবে, আমাদের যে টার্গেটটা, আমরা কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করব, যে আমাদের ইন্টার্নশিপের পর আমার টার্গেট হচ্ছে এমআরসিপি করা। সো এইটা আমাদের আগে থেকে কিন্তু এটা আমাদের ডিসাইড করে ফেলতে হবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিসাইড করলে আমাদের কিন্তু ইজিলি আমরা দেখা যাবে যে আমরা ডিসিশন নিতে পারবো, কারণ খুব কনফিউজিং টাইম থাকে যে কোথায় যাব, আসলে কিসে ক্যারিয়ার করব। সো আমার যদি টার্গেট থাকে, এটা ইন্টার্নশিপের সময় আমি টার্গেট করে ফেলবো ইনশাআল্লাহ। এটাই আমার সাজেশন। ধন্যবাদ ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে যারা ইউকে তে পরীক্ষা দিতে চায় পিএসএস এর জন্য, যেহেতু বাংলাদেশে সেন্টার নেই, আবার হচ্ছে অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতেও যায়, তো ম্যাম আপনি যদি কেউ যদি ধরেন এখন তো ম্যাম হচ্ছে প্ল্যাব কমপ্লিট করে কেউ ইউকেতে গেল এবং হচ্ছে সে বাংলাদেশে থাকতে হচ্ছে হয় এমআরসিপি পার্ট 1 অথবা হচ্ছে পার্ট 2টা দিয়ে গেল, অথবা পার্ট 1 দিয়ে হচ্ছে ইউকেতে চলে গেল। তো আপনি তো বললেন ম্যাম হচ্ছে তার অবশ্যই 2 বছর অথবা হচ্ছে 3 বছর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো ম্যাম সেক্ষেত্রে কি ওইটা বেনিফিট না যে হচ্ছে প্ল্যাব দিয়ে ইউকেতে যাওয়া এবং ওইখানে হচ্ছে 2-1 বছর হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন করে তারপর হচ্ছে পেসেস দেয়া, নাকি হচ্ছে ম্যাম আপনি বলতে চাইবেন যে বাংলাদেশে থেকেই আপনি এক্সপিরিয়েন্সটা অর্জন করে দেন হচ্ছে ভারতে, ইন্ডিয়াতে অথবা হচ্ছে আপনার ইউকেতে যাও, ম্যাম সেই ক্ষেত্রে কোনটা বেনিফিট হবে সবচেয়ে বেশি? অ্যাকচুয়ালি টার্গেটটা আমার জানতে হবে যে আমি কি দেশে থাকবো নাকি আমি বাইরে দেশে শিফট করব, এটা হচ্ছে সবচেয়ে খুব ইম্পর্টেন্ট। লাইক যে আমি যদি বিসিএস দিয়ে ফেলি এবং আমার যদি প্ল্যান থাকে যে আমি দেশেই থাকবো, তারপর আমি তো এমআরসিপি ডিগ্রি দিতে পারি, তাই না, যে আমি দেশে থাকবো, দেশে সার্ভ করব, কিন্তু একই সাথে আমি যেহেতু এটা একটা খুব প্রেস্টিজিয়াস ডিগ্রি, হোল ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং খুব ভালো একটা প্ল্যাটফর্ম, সো মানে এটা কিন্তু মানে বলতে হবে যে এটা খুবই প্রেস্টিজিয়াস, কারণ এমআরসিপি ডিগ্রিটা আমি দেশেও যদি করি এটাও কিন্তু অনেক সম্মানজনক। সো ব্যাপার হচ্ছে আমার প্রায়োরিটিটা ঠিক করতে হবে, আমার আসলে কি উদ্দেশ্য, আমি কি দেশে থাকবো নাকি আমি বাইরে শিফট করব। যদি আমি বাইরে শিফট করি সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এটা বেটার যে আমি প্ল্যাব দিয়ে আমি বাইরে চলে যাই, সেখানে আমি ডিগ্রিটা অর্জন মানে সেখানে আমি ট্রেনিং করি, ট্রেনিং করে আমি সেখানে যেটা যে এমআরসিপিটা কমপ্লিট করে এমআরসিপি পরবর্তীতে যেসব স্পেশালিটি ট্রেনিং আছে, মানে এমআরসিপি কমপ্লিট করার পরও কিন্তু আরো স্পেশালিটি ট্রেনিং আছে, সেই স্পেশালিটি ট্রেনিং গুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি স্টার্ট করব, ততই আমি কিন্তু ওখানে দ্রুত স্পেশালিস্ট হতে পারবো। সো যাদের টার্গেট থাকবে যে আমি দেশে থাকবো না, আমি বাইরে দেশে চলে যাব, তাদের আমি বলবো অ্যাডভাইস হচ্ছে যে শুরু থেকে তারা প্ল্যান দিয়ে চলে যাক, এটা আই থিঙ্ক বেটার। কারণ আর যদি এরকম কেউ ভাবে যে না আমি দেশে থেকেই করতে চাই, সেটাও করতে পারে, সেটা কোনো সমস্যা না, কারণ দেশে থেকে করা এখন কঠিন না, কারণ আমাদের তো এখানে সেন্টার
রিটার্ন যেটা দুইটাই কিন্তু আমরা এমআরসিপি সেন্টার বাংলাদেশে আছে, সো খুব ইজিলি কিন্তু আমরা পরীক্ষাটা দিয়ে ফেলতে পারি। আর ইন্ডিয়া তো কাছেই, সো ইন্ডিয়াতে যাওয়াটাও কোনো সমস্যা না। মেইন যেটা যে আমার প্রায়োরিটিটা ঠিক করতে হবে যে আসলে আমি কি চাই। যদি আমি শিফট করে ফেলতে চাই তো অ্যাজ আর্লি এজ পসিবল শিফট করে ফেলাই ভালো আমার যে মতে। না ম্যাম, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমি প্ল্যাব যদি আমার এমআরসিপি টার্গেট থাকে এবং হচ্ছে আমি এমআরসিপি পাস করাটা আমার টার্গেট থাকে, সেটা অবশ্যই প্রথম থাকলে হ্যাঁ না, প্রথম হচ্ছে ম্যাম যদি আমার এরকম টার্গেট থাকে যে আমি হচ্ছে বাইরে ক্যারিয়ার করব, তো হচ্ছে এরপরে আমি এমআরসিপি কমপ্লিট করব। তো ম্যাম হচ্ছে কেউ যদি প্ল্যাব দিয়ে চলে যায় ইউকে তে, তখন হচ্ছে ম্যাম যেহেতু ওইটা চলে যায় এবং হচ্ছে সেখানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন করে তারপর হচ্ছে ম্যাম এমআরসিপি দিল, ওইটা ম্যাম মানে কতটুকু বেনিফিট হবে? এবং হচ্ছে কেউ যদি এটা চিন্তা করে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে বাংলাদেশ থেকে যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন করব এবং হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পরীক্ষা দিব, ম্যাম আমি বোঝাতে চাচ্ছিলাম যে পেশেন্ট ম্যানেজমেন্ট অথবা হচ্ছে পেশেন্ট কোয়ালিটি দুইটার মধ্যে তো ম্যাম হচ্ছে পার্থক্য আছে কিনা? না না, পার্থক্য নেই। আসলে আমরা তো যেটা বললাম যে আমাদের সত্যি কথা যেটা যে আমাদের এখানে কিন্তু যদিও বাইরের দেশের ওদের ট্রিটমেন্ট বলো যে ফিনান্সিয়াল, ওদের তো পেশেন্টদেরও ফিনান্সিয়াল কন্ডিশন অনেক বেটার, আমাদের দেশে তো অনেক সবার মানে অনেক লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়। কিন্তু আমি তারপরে বলবো আমি তো ওই দেশে থেকে যেটা দেখেছি বা ওই দেশের পেশেন্টদেরকে দেখেছি, ওদের ট্রিটমেন্টটা অবশ্যই আমরা যেটা অনেক যেটা বললাম যে ট্রান্সপ্লান্টেশন হয়, আমাদের দেশে কিন্তু ট্রান্সপ্লান্টেশন সেরকম হয় না, তাই না? ওদের দেশে প্রচুর লাং ট্রান্সপ্লান্টেশন হয়, তারপর হচ্ছে ওদের প্রচুর কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, যেটা আমাদের দেশে কম হয়। সো ওদের সাথে তো ডিফারেন্স তো কিছুটা আছে ট্রিটমেন্টে, বাট আমাদের এই যে এক্সামিনেশন বলো বা এই যে ম্যানেজমেন্ট প্ল্যান আমরা কিন্তু মোটামুটি সিমিলার। সো বাংলাদেশে থেকে আমাদের বরং আরো বেশি পেশেন্ট দেখার সুযোগ হয়, যেটা ওদের দেশে থেকে যে সুযোগ হবে এরকম নট নেসেসারি। আমাদের দেশে কিন্তু প্রচুর পেশেন্ট এবং নানা ধরনের পেশেন্ট দেখি। সো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করতে হলে বাইরের দেশে যে করতে হবে মানে এক্সপিরিয়েন্সের জন্য, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আমি মনে করি না। কারণ আমাদের দেশে যে ভ্যারাইটিস অফ পেশেন্ট থাকে, আমরা যদি একটু এফোর্ট দিই এবং একটু প্র্যাকটিস করি মানে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেশ থেকে আমরা সেই এক্সপার্টাইজটা করতে পারবো। এটার জন্য আমার বাইরের দেশে যেতে হবে না। মানে বাইরের দেশে যাওয়ার আমার যদি টার্গেট থাকে যে না আমি ওই দেশে জব করব, ওই দেশে আমি শিফট হয়ে যাব, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ সেটা করা যায়। বাট স্কিল অর্জন করা বা এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য কোনো নেসেসারি না ডেফিনেটলি, বিকজ আমাদের দেশে যে ভ্যারাইটিস পেশেন্ট থাকে ওদের দেশে কিন্তু এত ভ্যারাইটিস পেশেন্ট নাই, কেমন? সো আমি বলবো যে এটার কোনো নেসেসারি নাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেনেশন করেছেন। কল্পনা? অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা হচ্ছে আজকের সেশনের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। পুরো সেশন জুড়েই হচ্ছে আপনি খুবই ইনফরমেটিভ আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন, যেটা আমাদের জুনিয়র লেভেলের যে ডাক্তাররা রয়েছে অথবা স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে এখন বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন সম্বন্ধে ভাবছে অথবা হচ্ছে মেডিকেল সেক্টরেও যারা হচ্ছে কাজ করবে প্র্যাকটিশনার হিসেবে ক্লিনিক্যাল সেক্টরে, তাদের জন্য খুবই ইনফরমেটিভ ছিল কথাগুলো। ইনশাআল্লাহ সবাই খুবই উপকৃত হবে এবং সামনেও যতজন এই ভিডিওটা দেখবে অনেক বেশি উপকৃত হবে। সো আর দীর্ঘায়িত না করে ম্যামের অনুমতি নিয়ে আজকে এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। আর ম্যাম যদি আমাদের একটু ইন্টারাপ্ট করতে চাই, ম্যামকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দরভাবে সেশনগুলো নিয়েছেন এবং ম্যামের ইসিজি সেশনগুলো অনেক সুন্দর ছিল, এর দ্বারা হচ্ছে অনেক মানুষ হচ্ছে অনেক উপকৃত হচ্ছে, একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাচ্ছে। তো ম্যামকে অনুরোধ করবো যে ভবিষ্যতে এরকম এমআরসিপি রিলেটেড আরো কিছু সেশন অথবা ক্লাস নিলে আমরা সবাই অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। চেষ্টা করব আসলে অনেক বিজি শিডিউলের মধ্যে থেকে আসলে ক্লাসগুলো নিতে হয়। সো আচ্ছা, আমি ভবিষ্যতে চেষ্টা থাকবে যে অ্যাক্সেসের সাথে তো অবশ্যই থাকতে চেষ্টা করব, সংযুক্ত থাকা ইনশাআল্লাহ ভবিষ্যতে। আর অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমি খুবই ভালো লেগেছে। আর কল্পনাকে অনেক ধন্যবাদ, রিয়াদকে অনেক ধন্যবাদ, আর বাকি যারা অ্যাক্সেস মেডিকেল স্কুলের সাথে যুক্ত এবং যারা আজকে পার্টিসিপেন্ট বা দর্শক, ভবিষ্যতে যারা দেখবে তাদেরকে আমি তাদের জন্য শুভকামনা। আর যারা এমআরসিপি পরীক্ষা দিবেন বা চিন্তা করছেন যে এমআরসিপির জন্য প্ল্যানিং করছেন, তাদের জন্য আমার একটাই অ্যাডভাইস আমার হচ্ছে যে
আমরা গুড ডক্টর হতে হবে এবং আমাদের নলেজ জানতে হবে, সাথে সাথে পেশেন্টের প্রতি আমাদের যে সহানুভূতি এমপ্যাথিটা যেন বিল্ড আপ করতে পারি এবং আমরা যেন সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি। কে যেন পেশেন্ট যেন না বলে যে ডক্টর আমার কথা শোনে না বা ডক্টর আমাকে খেয়াল করে না। সো অ্যাজ এ ডক্টর হিসেবে আমাকে যেন আরো যত ইমপ্রুভ করা যায় আমি চেষ্টা করব, সবসময় চেষ্টা থাকবে যে আজকে যেটা আমি আছি তার ভবিষ্যতে একদিন পর যেন আমি আরো বেটার হই। সো ইনশাল্লাহ। সো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অনেক লাইভলি একটা সেশন ছিল, আর ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব অ্যাক্সেসের সাথে থাকতে। থ্যাংক ইউ ম্যামকেও আমরা অবশ্যই আমরা আবার আরো একটি নতুন সেশন নিয়ে ম্যামকে নিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম।